কোনো আলোচনা হয়েছে মিটে? এই পাওয়ার সুইচটা দেন, লাল টিক মার্কস দেওয়া আছে, পাওয়ার লেখা আছে। হ্যাঁ, ওই দুটো যে কোনো, হ্যাঁ প্রেস করেন। ঠিক আছে। আমরা তো সবাই সাইট ভিজিট করি, তাই না? ওয়েবসাইট ভিজিট করি। প্রথমে আমরা জানার চেষ্টা করব যে কে কোথায় কাজ করে, রাইট? আমাদের পরের বিষয়গুলো জানতে বা শিখতে অনেক ইজি হয়ে যাবে যে কোনো একটা ওয়েবসাইট কি দিয়ে তৈরি করা আর ল্যাঙ্গুয়েজগুলো বা টেকনোলজিগুলোকে কোথায় ইউজ হচ্ছে। তো আমাদের কিছু বলছেন বলেন। আমাদের যে তাহার ট্রেনিং এর ওয়েবসাইটটা, এটা পিএইচপি বেস, বলা এটা পিএইচপি দিয়ে তৈরি করা ওয়েবসাইট। যা কিছু সবই কি পিএইচপি? যা কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি সবকিছু কিন্তু পিএইচপি না। বাট আমরা যতটুকু দেখতে পাচ্ছি বা আমাদের এন্ডে যতটুকু এসেছে, এদিক থেকে এখান থেকে বলা যায় যে আমরা এই সাইটটার যা দেখতে পাচ্ছি তা হচ্ছে HTML এর কোড, CSS এবং জাভাস্ক্রিপ্ট এরিয়া, রাইট? বলা হচ্ছে পিএইচপি দিয়ে করা। এই ব্রেনটা, এই যে সফটওয়্যারটা, ওয়েব বেস সফটওয়্যার, এই ব্রেনটা তৈরি হয়েছে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেই ল্যাঙ্গুয়েজের কোড কিন্তু আমাদের এখন এখানে নেই। সে কোনো এক জায়গায় এক্সিকিউট করে আমার ব্রাউজারে চলে আসে। সাইটটা তৈরি করা পিএইচপি নামে ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আর এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা ছাড়া বাকি সব কিছু, এই যে টেক্সট থেকে শুরু করে এই ইমেজগুলো বা আদার্স যে টেক্সটগুলো সবই আসে সফটওয়্যারের মেমোরি থেকে, MySQL থেকে, ডেটাবেস থেকে, রাইট? এটা একটা ডাইনামিক ওয়েবসাইট যার সকল কন্টেন্ট একটা স্ট্রং অ্যাডমিন প্যানেলের মাধ্যমে চেঞ্জ করা যায়। আমি যদি মনে করি এখানকার ইমেজগুলো চেঞ্জ করে দিব, সেটা পারি। এই যে নিউজগুলো যেগুলো স্ক্রল করছে চেঞ্জ করবো, সব পারি। এবং এখানে সকল টেক্সটই আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। যতগুলো পেজ আছে, ইভেন মেনু লিঙ্কস আছে, সবই আমি চেঞ্জ করতে পারি। এবং এটা করার জন্য কোডে যাওয়ার দরকার নেই। এরই একটা স্ট্রং অ্যাডমিন প্যানেল আছে যার মাধ্যমে আমি এই কন্টেন্ট দিয়ে ম্যানেজ করব। এবং পুরোটাই কিন্তু সফটওয়্যারের অংশ। আমি যখন একটা সফটওয়্যার তৈরি করছি, তার হয়তো আপো পোর্শন অথবা 40% আমরা দেখি, 40% অংশ আমরা দেখি, আর বাকি 50 থেকে 60% অংশ থাকে কি ওই সফটওয়্যারের অ্যাডমিন প্যানেল, যারা হচ্ছে সাইটের ওনার। বড় টাইপের যে প্রজেক্টগুলো হয় বা ওয়েব বেস সফটওয়্যারগুলো হয়, যেগুলোকে আমরা বলি ডাইনামিক সাইট। আমি তো বোঝাতে পেরেছি, যেগুলোকে আমরা বলি ডাইনামিক সাইট, যেগুলো স্ট্যাটিক লাইক শুধু HTML CSS, ওখানে কিন্তু অ্যাডমিন প্যানেল বলতে তেমন কিছু নেই। ওকে, সো আমরা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ শিখবো, স্ট্যাটিক করা শিখবো, তারপরে ডাইনামিক ওয়েবসাইটে কি ওয়ার্ডপ্রেসটা তোমরা দিয়ে করা হয়েছে? CMS দিয়ে করা, বাট আমি স্পেসিফিক প্রসেস অনুযায়ী যাচ্ছি। তো আমরা কিন্তু ডাইনামিক সাইট তৈরি করতে শিখবো। তার মানে আমরা এই ধরনের সাইট আলটিমেটলি যখন কোর্স শেষ করব, ক্যাপাবল হয়ে যাব এই ধরনের সাইট ডেভেলপ করতে। তো এই সাইটটা ডেভেলপ আমি বলছি যে করা হয়েছে পিএইচপি দিয়ে। শুধু পিএইচপি দিয়ে সাইটটা বানিয়েছে, শুধু পিএইচপি এই সাইটটা কিন্তু তৈরি করে নাই, রাইট? তো যদি আমি বলি যে একটা রোবট তৈরি করব, রাইট? রোবট তৈরি করবো, সে রোবট তৈরি করতে হলে আমাকে প্রথমে তার স্কেলেটনটা বানাতে হবে, তাই না? এবং এটা আমি ওই স্টিল দিয়ে তৈরি করি, আর আমি যদি প্লাস্টিক দিয়ে তৈরি করি, সেটা যে কোনো ভাবেই হোক, আমি স্টিল বা প্লাস্টিক দিয়ে তার স্কেলেটনটা তৈরি করব। তারপর এটাকে সুন্দর দেখানোর জন্য এর উপরে কোনো কিছু আবরণ দিব অথবা ড্রেস এগুলো করাবো, তাই না? ওটা কি রোবট হয়ে গেল? এটা তো একটা কি হলো, এটাকে কি বলতে পারি, পুতুল টাইপের একটা কিছু হলো। ওর ভেতরে কি দিতে হবে? ব্রেইন দিতে হবে। ব্রেইন দিতে হবে না? ওই যে ব্রেইনের কথা বলছি, ব্রেইন ওটাকে একটা প্রোগ্রাম, যার
নিজস্বতা আছে, যে নতুন কোনো কিছু ইনোভেট করতে পারে, যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, রাইট? এইটা একটা দিতে হবে, তাই না? তারপর আমি তাকে শেখাবো, তার কিছু কিছু বিষয় তার মনেও রাখতে হবে। আমি তাকে একজনকে বললাম যে তুমি দেখো একে এবং মনে রাখো, পরবর্তী যেন চিনতে পারে। তার মানে মনে রেখে, যে ডাটাটা তাকে মনে রাখতে বলছি, কোথাও এক জায়গায় রেখেও দিচ্ছে। তো আমি যদি একটা রোবট বানাতে চাই, আমার এই সিস্টেম দরকার। মানে আমি যদি একটা ওয়েব বেস সফটওয়্যারই বানাতে চাই, যে লাইক একজন ইউজার রেজিস্ট্রেশন করছে, সে আবার লগ ইনও করতে পারছে, রাইট? এটা মনে রাখতে হচ্ছে না? এক। আবার আমি বলছি যে এই ইনফরমেশন গুলো আমি এক জায়গা থেকে দিচ্ছি, ওয়েবসাইটে ফ্রন্ট এন্ডে এসে ডিসপ্লে করছে, রাইট? তাহলে এই ডাটাগুলো তো তার মনে রাখতে হয়েছে। বাট ব্রেইন ডেভেলপ করছে কে? পিএসপি। মেমোরিটা কে তৈরি করছে? বা মেমোরিতে ডাটা রাখবে, সেই জায়গাটা কোথায়? মাইএসকিউএল। স্কেলেটন তৈরি করবে কে? এইচটিএমএল। আমাকে পোশাক বা সৌন্দর্য বর্ধন করবে কে? সিএসএস। ওকে? আর ইন্টারঅ্যাক্টিভনেস, এই যে লাইক ইমেজ স্লাইড হচ্ছে, নিউজ স্ক্রল হচ্ছে, ক্লায়েন্ট এন্ড প্রোগ্রামিং, এগুলো এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। এই পাঁচটা টেকনোলজি আমার মিনিমাম লাগবে একটা ওয়েব বেস সফটওয়্যার ডেভেলপ করার জন্য। ওকে? একটা ডাইনামিক সাইট ডেভেলপ করার জন্য আমাদের এটা লাগবে। আবার জাভা স্ক্রিপ্টেরও কিছু বিষয় আছে, লাইক আপনারা নাম শুনে থাকবেন, jQuery অথবা অ্যাজাক্স, বুঝছেন না? এই বিষয়গুলো আসবে আমাদের কোর্সের মধ্যে। ওকে? তো প্রথমে যদি আমরা একটা কিছু বানাতে চাই, ব্রেন বানাবো বা মেমোরি রাখবো, কোথায়? আমাদের স্কেলেটন নেই। আগে তো স্কেলেটনটা তৈরি করতে হবে, তাই না? তার সৌন্দর্য কিছুটা কিভাবে দিতে হয় সেটা শিখতে হবে। বাট ওইটা তো আমাদের মেজর পার্ট না। মেজর পার্ট হচ্ছে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট। এটা তো বানিয়ে দেবে আমাদের কোম্পানির কি, যারা ডিজাইনার, তারাই আমাদের এটা বানিয়ে দেবে। আমাদের বুঝতে হবে তাদের করতে। এই জন্যই আমাদের HTML CSS শেখা, রাইট? আমরা HTML CSS শিখবো ডিজাইনার হওয়ার জন্য না, HTML CSS শিখবো ডিজাইনারের কোড বোঝার জন্য। আমাদের মেইন টার্গেট কি? ব্রেন ডেভেলপ করা, তাই না? আমাদের কোর্সে বলা আছে যে PHP প্রোগ্রামিং উইথ কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক উইথ, ওই স্টেপ বাই স্টেপ কথাটা বলা আছে, তাই না? কি সুন্দর করে লেখা আছে আমাদের। যাই হোক, তো ওই যে বিষয়টা আমরা PHP কে টার্গেট করছি, তারপরেও কি লেটেস্ট HTML CSS টেকনোলজি এবং এই বিষয়গুলো জানছি, যাতে নিজেরা ডিজাইন করতে পারি এবং ভালো ডিজাইনারের জন্য, ভালো ডিজাইন যদি করতে চাই, ডিজাইনার কোর্স করে দিলে যেন আমরা সেটা বুঝতেও পারি। কোম্পানিতে আপনারা যখন কাজ করতে যাবেন, তখন কিন্তু ডিজাইনার হিসেবে যাবেন না, যখন এখান থেকে পাস করে যাবেন, তাই না? বা সার্টিফিকেট নিয়ে যাবেন, তখন আপনারা ওখানে কাজ করবেন অ্যাজ এ ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিজাইনার না। ওকে? তো ওয়েব বেস সফটওয়্যার আপনারা ডেভেলপ করবেন। এখন কথা হচ্ছে, আমি বলছিলাম যে এটা এভাবে তৈরি করা, তাহলে কে কোথায় কাজ করছে সেই বিষয়টা একটু আলোচনা করি। Content, web server, database server, তিনটা পার্ট, রাইট? কন্টেন্ট যেটা হচ্ছে আমাদের এরিয়া থাকে, এটা হচ্ছে আমাদের ব্রাউজার, আমাদের এরিয়া। কোনো একটা সাইট যদি আমি এরকম আমার ব্রাউজারে মনে করেন আমি লিখলাম browsertraining.com, আমি হিট করেছি এটা দিয়ে, এটা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, এটাকে বলা হয় ডোমেইন নেম, রাইট? ডোমেইন নেম দিয়ে হিট করার পর এটা ডাইরেক্ট চলে যাবে আমার ডোমেইন সার্ভারে, মেইন ডোমেইন সার্ভার বলা হয়। এখানে অ্যাকচুয়ালি সকল ডোমেইন আছে, যত ডোমেইন ক্রিয়েট হয়, ডোমেইন বলতে কি google.com, dalatraining.com, facebook.com, এগুলোকে সব ডোমেইন বলা হয়। 10 বিলিয়ন ডোমেইন ক্রিয়েট করা অবস্থায় আছে, তার চেয়েও বেশি। ওকে? ওয়েবসাইট এক্সিস্ট করে 3 বিলিয়ন মতো,
হ্যাঁ 3 বিলিয়ন মতো ওয়েবসাইট এক্সিস্ট করে, তার মানে 7 বিলিয়ন ডোমেন আগে থেকেই ক্রিয়েট হয়ে আছে। কেউ হয়তো ব্রোকারি করার জন্য কিনেছে, কেউ হয়তো পরে সাইট বানাবে এই জন্য কিনেছে, অথবা কিনে রাখছে প্রতিনিয়ত, লাইক এখনো হয়তো 10টা ডোমেন ক্রিয়েট হয়ে গেল। এখনকার যে অবস্থা 2009 পর থেকে যদি বলেন যে প্রতি বছর তার আগে ডাবল হচ্ছে, 9 এর পর থেকে আগে যা ছিল প্রতি বছর তার ডাবল হচ্ছে, সেই সংখ্যা আরো বেশি। ওকে, এদেরকে বলা হচ্ছে ডোমেইন। মেইন ডোমেইন সার্ভার, এরা অল্প পয়সাতেই ডোমেইন দেয়, $1-2 ওদের জানা নেই। বাট আমরা রিসেলার, আমাদের তালা কর্পোরেশনের যে ডোমেইন সার্ভিস আছে, আমরা যাদের কাছ থেকে কিনি তারা আবার এদের রিসেলার, আবার আমরা বিক্রি করি, তাই না? আমরা সাব রিসেলার। তো এদের সারাউন্ডিংস বেশ কিছু রিসেলার্স আছে, তারা নিজেরা কিন্তু সেল করে না। লাইক সনি নিজে যেখানে ম্যানুফ্যাকচার হয় সেখানে কিন্তু সেল করে না, কারখানা থেকে কি সেল করে, তারা তাদের ডিলারদের দিয়ে যায়। বোঝা যাচ্ছে? এরা হচ্ছে সবাই সারাউন্ডিং ডিলার্স। ওকে, এটা হচ্ছে ডোমেইন ডিলার্স বলা হচ্ছে। তো আমার ডোমেইনটা প্রথমে মেইন ডোমেইন সার্ভারে যাবে, নামটা এক্সিস্ট করে কিনা সেটা সে চেক করবে। যদি সে না পায়, একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোনো ডোমেইন আমি নিড করি নাই, প্রথম ইউজার এই ব্রাউজারে ওই ডোমেইনে, রাইট? আমি একটা ডোমেইন নতুন করে পেপারে দেখেছি, অথবা কোথাও থেকে আমার ইমেলে এসেছে, ক্লিক করার পর এটা বেশ সময় নেয় আমার ব্রাউজারে আসে, বাট জানা কোনো ডোমেইন দেওয়ার কিছুক্ষণ পরেই চলে আসে। এর পেছনের কারণটা এবং এই পুরো বিষয়টা কিন্তু এখন একটু বলার চেষ্টা করি। তো প্রাথমিকভাবে কোথায় কোথায় যায়, যে ফার্স্ট টাইম যখন কোনো ডোমেইন হিট হলো, সে ডোমেইন মেইন সার্ভারে যাবে এবং খুঁজে বের করার চেষ্টা করবে ওই ডোমেইনটা আছে কিনা। 10 মিলিয়ন ডোমেইনের মধ্যে থেকে আমাকে খুঁজে বের করবে, ফার্স্ট সময় লাগবে না? লাগবে। তো আমাকে সিলেক্ট করলো, সিলেক্ট করার পর আমি কোন সাব রিসেলার্স এর কাছে আছি এর মধ্যে বলা থাকে মেইন ডোমেইনে। তার মানে এখান থেকে আমাকে কোনো একটা সাব রিসেলারের কাছে পাঠিয়ে দেবে। মনে করেন 10 মিলিয়ন আছে, এদের কাছে লাইক এরকম 100 অফ রিসেলার্স আছে, এর সংখ্যা বেশি না, কিন্তু 100 মতো রিসেলার্স আছে। তো মনে করেন আমি বলছি যে 0.5 বিলিয়ন এর ডোমেইন আছে। এখন আমি হচ্ছে এর রিসেলার্স, এর সারাউন্ডিংস মনে করেন আরো সাব রিসেলার্স আছে, এটা হচ্ছে এর সাব রিসেলার্স। বোঝা যাচ্ছে? তো এখান থেকে আমার ডোমেইনটা সিলেক্ট করার পর ওই পার্টিকুলার সাব রিসেলার্সে যাবে। মনে করেন তালহা হোস্টে আসলো, তালহা ট্রেনিং তালহা হোস্টে আছে, এখানে এসে ওই ডোমেইনের এগেইনস্টে বলা আছে যে তোমার যে কোডগুলো এই সার্ভারে আছে। তার মানে এখানে বলা থাকবে যে তোমার কোড কোথায় আছে। কোড যেখানে রাখা হয় সেটাকে বলা হয় হোস্টিং সার্ভার। আপনারা হয়তো নাম শুনেছেন। মনে করেন এটা একটা হোস্টিং সার্ভার, এখানে ওয়েব সার্ভার ইনস্টল আছে। এখন হোস্টিং সার্ভার আমিও বানাতে পারি, আপনিও বানাতে পারেন। লাখস অফ হোস্টিং সার্ভার প্রোভাইডার আছে ওয়ার্ল্ড ওয়াইড, রাইট? হোস্টিং সার্ভারটা কি, যেখানে কোড রাখা হয় এবং যে মেশিনটা 24 ঘন্টায় খোলা থাকে এবং যে আইপি অ্যাড্রেসটা ওয়ার্ল্ড ওয়াইড কি ফিক্স ইউনিক, রাইট? তো ওই যে এটাকে বলা হয় কি রিয়েল আইপি। আমি যদি সার্ভার বানাতে চাই গভর্নমেন্টের কাছ থেকে, লাইক বিটিসিএল এর কাছ থেকে আমাকে রিয়েল আইপি নিতে হবে, তবে কম পয়সায়, বাট একটা সুপার মেশিন দিয়ে আমাকে হয়তো একটা ওই সার্ভার মেশিন বানাতে হবে। বোঝা যাচ্ছে? যেখানে আমি হয়তো একটা সফটওয়্যার কিনে নিয়ে আমার 1 টেরা স্পেস আছে, এটাকে আমি স্লট করে করে বিক্রি করতে পারি, 100 মেগাবাইট, 200 মেগাবাইট, 300 মেগাবাইট করে করে প্যাকেজ দেখেন না, হোস্টিং প্যাকেজ বলা হয়। আপনি সার্ভার ইনস্টল করে রেখেছেন, যে লাইক আপনি জাভা সাপোর্ট করেন, আপনি পিএইচপি সাপোর্ট করেন, পার্ল প্যাসকেল সাপোর্ট করেন, এই ধরনের সার্ভার বোঝে একটা ইনস্টল করে দিলে সব কিছু সাপোর্ট হয়ে যাবে। তো এই যে হোস্টিং সার্ভার বলা হচ্ছে, সেখানে থাকবে কি ওয়েব সার্ভারস গুলো। ওয়েব সার্ভারস কি কি আছে? ওয়েব সার্ভার আছে
অ্যাপাচি আর টমক্যাট। যদি এটা হয় লিনাক্স সার্ভার, লিনাক্স মেশিন হয়, আমার এই হোস্টিং সার্ভারটা লিনাক্স অপারেটিং সিস্টেম। ওর মধ্যে যে ওয়েব সার্ভার দুটো থাকবে সেটা কি টমক্যাট আর অ্যাপাচি। ওকে, অ্যাপাচি ফর পিএসপি, টমক্যাট ফর জাভা। আরেকটা আছে না সার্ভার ল্যাঙ্গুয়েজ, আরেকটা সার্ভার ল্যাঙ্গুয়েজ আছে, একটু বলে নেই। সার্ভার ল্যাঙ্গুয়েজ মূলত পিএইচপি, জাভা আর ASP.NET। এটা রান করে IIS নামে একটা ওয়েব সার্ভার আছে তার মাধ্যমে। এবং IIS লিনাক্সে ইনস্টল করা যায় না, IIS ইনস্টল হয় উইন্ডোজ সার্ভারে। বিষয়টা বোঝা যাচ্ছে? আমি যে বিষয়গুলো বলার চেষ্টা করছি আস্তে আস্তে করে, সবাই মানে পুরো বিষয়টা আমরা একটু জানি যে কোথায় কি হয়, তারপরে না আমরা কাজ শিখে মজা পাবো। কোথায় কি কাজ প্রেফার করব, লিনাক্স নাকি না, আমরা প্রেফার করব লিনাক্স। লিনাক্স ওএস কি সিকিউর, অনেক বেশি সিকিউর। এজন্য 99% হোস্টিং হয় লিনাক্সে, 1% হোস্টিং হয় উইন্ডোজে, রাইট? বাট হোস্টিং এর বিষয় যখন আসে, বাট এইটা যে ভুল হয়েছে 99 না, ইনফ্যাক্ট এটা হচ্ছে 18.7 আর এটা হচ্ছে 80 গ্রেটার। লিনাক্স বেস সার্ভার আছে 80% এর বেশি, আর 18.7 হচ্ছে উইন্ডোজ বেস হোস্টিং। বুঝা যাচ্ছে? তো উইন্ডোজ সার্ভারগুলো সিকিউর না, উইন্ডোজের সার্ভারগুলো, এই সার্ভারগুলো সিকিউর না। উইন্ডোজ ওএস তো নরমালি সিকিউরিটি থ্রেট থাকে, লিনাক্সে সেই ধরনের থ্রেট থাকে না। ভাইরাস সিকিউরিটি মানে ভাইরাস থেকে সিকিউরিটি কথা বলতেছেন নাকি আপনি হ্যাকার থেকে? হ্যাঁ, এটা হ্যাকার সেফ অ্যাকচুয়ালি, এটা অনেক বেশি সিকিউর। আমরা ওই সার্ভারের কথা বলছিলাম যে এটা আমার হোস্টিং সার্ভার, যেখানে সার্ভার থাকবে। মূলত এখানে যে যে ল্যাঙ্গুয়েজগুলো এক্সিকিউট হবে ওয়েব সার্ভারে সেটা হচ্ছে পিএইচপি, জাভা আর ASP.NET এর মূলত C# ল্যাঙ্গুয়েজটা। ঠিক আছে? তো এই যে কোডগুলো এখান থেকে এক্সিকিউট হচ্ছে, মনে করেন আমি ধরে নিচ্ছি, তাহলে আরেকটু বলে নেই যে আমরা তো হোস্টিং সার্ভার বুঝতে পারলাম, আমার কোড যেখানে রাখতে হবে। তার মানে আমি যদি একটা সাইট ওয়েবে রান করাতে চাই, একটা সাইট আমি বানালাম, PHP দিয়েই বানালাম, এটাকে যদি হোস্ট করতে চাই আমার দুইটা জিনিস লাগবে। আগে নামটা কিনতে হবে, তারপর ওই প্লেসটা কিনতে হবে যেখানে আমি কোডটা রাখবো। মানে হোস্টিং স্পেস লাগবে, ডোমেইন নেম লাগবে, রাইট? প্রথমে ডোমেইন খুঁজবে, তারপরে ডোমেইন থেকে চলে যাবে কোথায়? হোস্টিং এ। এখন এখানে যে সার্ভার ল্যাঙ্গুয়েজ গুলো আছে PHP, জাভা, ASP.NET, এর মধ্যে PHP ইউজ 81.3, জাভা 2.7 প্রবাবলি, আর এটা 18.7 এর কাছাকাছি। যদিও কিছুটা এরর আছে এখানে, দুটো মিলিয়ে কিন্তু আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সবকিছু মিলিয়ে 103-4% হয়। তো কিছুটা এরর সহ আমি বলছি। সো বোঝাই যাচ্ছে যে PHP এর ইউজটা হচ্ছে হিউজ ওয়েবের জন্য। .NET এর চাইতে অনেক বেশি এগিয়ে। ওকে, এটা অ্যাকচুয়ালি উল্টো ছিল, বা PHP এর অবস্থা এরকম ছিল যখন আমি শুরু হয় ল্যাঙ্গুয়েজ ওয়েব বেস ডেভেলপমেন্ট 1999 এ। ASP.NET অলমোস্ট 80% ছিল, রাইট? 15-18% ছিল জাভা, আর তখন পার্ল, প্যাসকেল নামে ল্যাঙ্গুয়েজ ছিল। ওকে, পার্ল, প্যাসকেল নামে ল্যাঙ্গুয়েজ ছিল। বাট PHP যখন আসে 2001, তারপর থেকে PHP একটু করে আগানো শুরু করে। আর আলটিমেটলি 2014 এ এসে PHP 81.3 তে, আর ASP.NET নামতে নামতে এখন 18.7, এবং এটা নামছেই। মানে এটা ব্যাকওয়ার্ড ট্রেনে যাচ্ছে, মানে পেছনের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে করে। হ্যাঁ, এটা কিন্তু অনেক নিচে নেমে আসে, জাভা অলরেডি অনেক নিচে চলে আসে। তো যাই হোক, তো ASP.NET এটা রান করে কিন্তু IIS নামে সার্ভারে, জাভা রান করে টমক্যাটে, আর PHP রান করে অ্যাপাচি যদি লিনাক্স সার্ভারে হয়। তো আমার ওখানে অ্যাপাচি সার্ভার থাকবে, এখানে আমার PHP রান করবে।
যখন আমরা লোকাল মেশিনে PHP প্রোগ্রামিং শিখবো, আমার লোকাল মেশিনেও একটা ওয়েব সার্ভার থাকতে হবে এবং আমাদের অ্যাপাচি সার্ভারটাই থাকতে হবে। যদিও আমাদের মেশিন কি উইন্ডোজ, বাট আমরা এখানে অ্যাপাচি সার্ভার ইনস্টল করি। ঠিক আছে, সার্ভারটা কি জ্যাম একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যেই আছে, আমরা জ্যামটাই ইউজ করব। এরপর ওই হোস্টিং সার্ভারের একটা প্যারালাল অনুষঙ্গ হিসেবে কাজ করে কি ডেটাবেস সার্ভার। ম্যাক্সিমাম হোস্টিং সার্ভারে যে ডেটাবেস সার্ভারগুলো থাকে তার মধ্যে আছে MySQL এন্ড Postgre। ওকে, Postgre নামে একটা ডেটাবেস সার্ভার আছে। আবার কোন হোস্টিং সার্ভারে Oracle এবং MS SQL আছে। হোস্টিং সার্ভার এটা হচ্ছে অ্যাকচুয়ালি হোস্টিং সার্ভারের একটা অনুষঙ্গ যেখানে ডেটাবেস রাখা হয়, যেখানে কোড এক্সিকিউট হয়। এটা হচ্ছে ওয়েব সার্ভারে, আর তার ওই হোস্টিং সার্ভারেরই স্পেস শেয়ার করে কি ডেটাবেস সার্ভারগুলো, যেখানে সফটওয়্যারের মেমোরি থাকে। হ্যাঁ, তো MySQL সবচেয়ে বেশি ইউজ হয়, 99.99% বলতে পারেন ওয়েবের জন্য। আমি কিন্তু ওয়েবের কথা বলছি, ওভারঅল সফটওয়্যারের জন্য না। ওভারঅল সফটওয়্যার ডেস্কটপের জন্য Oracle এবং MS SQL বেস্ট। যদি আমি ডেটাবেস সার্ভারের কথা বলি, Oracle ডেটাবেস বেস্ট। ল্যাঙ্গুয়েজের কথা বলি, জাভা ল্যাঙ্গুয়েজ বেস্ট। ক্লিয়ার? বাট যখন আমি ওয়েবের কথায় আসি, ওয়েবে PHP সবচেয়ে বেশি ইউজ হচ্ছে এবং MySQL ডেটাবেস সার্ভারটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে। তো ডেটাবেস সার্ভারগুলো থাকবে কোথায়? ওয়েব সার্ভারের মধ্যে। অনেক সিকিউর, অনেক বেশি স্ট্রাকচার, অবজেক্ট ওরিয়েন্টেড। হ্যাঁ, এবং ব্যাকআপ প্রসেস আছে। মনে করেন ওয়েবে কি দরকার পড়ে, আমার মেশিন যদি স্পিডি না হয়, আমি বাজারে যাই র্যাঙ্কিং লাগাই মেশিন স্পিড আপ করার জন্য। কোনো সফটওয়্যার চলছে না, বাজারে যাবো র্যাঙ্কিং লাগাবো, রাইট? কোনো ওয়েব সফটওয়্যার রান করছে না, তখন কি করবো? স্লো রেসপন্স করছে। কোন একটা ওয়েবসাইট স্লো আসছে, আপনি কি করবেন? কেটে দেবেন, অপশন খোঁজার চেষ্টা করবেন কোনটা দ্রুত চলে। তাহলে এর অনেক অপশন আছে না এখানে। তো আমি Oracle ইউজ করেছি একটা সফটওয়্যারে, ওয়েব বেস সফটওয়্যারে, আর একজন MySQL ইউজ করেছে। Oracle এর চাইতে অর্ধেক সময় নেয় কি MySQL কোড এক্সিকিউশন। আমার দরকার কি তাড়াতাড়ি ডাটা আসে, আমার দরকার নেই ডাটাবেসের সিকিউরিটি বা আদার্স, অন্য কেউ দেখবে সেটা। ফেসবুক, আমি কি কনসার্ন আমার ডাটা সিকিউরিটির জন্য? কনসার্ন কে? ফেসবুক, তাই না? আমার অ্যাকাউন্ট হ্যাক হলে তার কি লিমিটেশন? যদি আমারও অনেক কিছু লস হচ্ছে, বাট তারা কিন্তু লেগেই আছে আমার অ্যাকাউন্টটা সিকিউর করার পেছনে। বোঝা যাচ্ছে? আমার কি দরকার? স্পিড। আদারওয়াইজ অন্য কোনো একটা অপশন আমি খুঁজে নেব। যদিও তার হয়তো কোনো অপশন নেই ফেসবুকে, তার কাছাকাছি কেউ নেই, বাট যত ওয়েবসাইট আছে প্রত্যেকেরই কিন্তু অনেক বেশি কম্পিটিটর আছে না? আরো আসছি। হ্যালো কিরকজন পরে আসলো, নামটা কি জানো? ফারুক আহমেদ। দেরি করেছেন আপনি, অনেক দেরি হয়ে গেছে, 7টা ক্রস করে গেছে। আমরা হোস্টিং সার্ভারে ছিলাম, তাই না? হোস্টিং পর্যন্ত ছিলাম না, আস্তে আস্তে কোন দিকে? MySQL এর দিকে মুভ করছি। তো হোস্টিং সার্ভারে কি থাকে? ওয়েব সার্ভার আর ডেটাবেস সার্ভার। তার মানে আমরা যখন আমাদের সার্ভার ইনস্টল করব, আমরা একটা সফটওয়্যার ইউজ করব, জ্যাম। এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সফটওয়্যারটা ইনস্টল করলে আমাদের মেশিনে এই দুটো সার্ভার তো আসবেই, ওয়েব সার্ভার অ্যাপাচি এবং ডেটাবেস সার্ভার MySQL চলে আসবে, কারণ আমরা ইউজ করব অ্যাপাচি সার্ভার এবং MySQL সার্ভার, এবং সাথে আরো দুটো সার্ভার আসবে, ফাইলজিলা আর মার্কারি। একটা ইমেল সার্ভার আর একটা ডাটা ট্রান্সফার সার্ভার। বুঝতে পেরেছেন? একটা ডেটা ট্রান্সফার করার জন্য সার্ভার আসবে আর একটা ইমেল সার্ভার আসবে। ওকে, তো আমি যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করছিলাম, তাহলে কি ওয়েব সার্ভারের মধ্যে থাকে PHP, জাভা, ASP.NET এই ল্যাঙ্গুয়েজগুলো, আর আমাদের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটার নাম যদি হয় টাওয়ার ট্রেনিং, তাহলে ওখানে শুধু আছে কি PHP, আর ওখানে যে ডেটাবেসটি ইউজ হচ্ছে সেটা কি
MySQL। তো এখান থেকে যখন আমি যাচ্ছি তালা ট্রেনিং হয়ে মেইন ডোমেন সার্ভার থেকে আমাকে সিলেক্ট করা হলো রিসেলার সার্ভার। রিসেলার সার্ভার থেকে আমি আসলাম কোথায়, সাব রিসেলার সার্ভার। সাব রিসেলার সার্ভার বলে দিল তোমার হোস্টিং সার্ভার হচ্ছে তালা হোস্টিং সার্ভার। এখানে গিয়ে পিএইচপি কোডগুলো এক্সিকিউট হলো এবং ওখানে যখন আমি হোম পেজে আসি তখন কি ওই যে আইটি ট্রেনিং এর আপকামিং ট্রেনিং গুলো, মেনু লিংকস গুলো, হোম কন্টেন্ট গুলো, ফুটারের ইমেজ গুলো, আমি বলছিলাম ইমেজ স্লাইডার গুলো, টেক্সট স্ক্রল গুলো সবই কোথা থেকে আসছে, ডেটাবেস থেকে আসছে, রাইট, ব্রেন থেকে আসছে। তো চলে যাবে কোথায়, ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসবে এবং ডাটা তুলে আনার পর সেই ডাটাগুলো পাঠিয়ে দেবে কোথায়, আমাদের যাকে আমি বলছি কি ফ্রন্ট এন্ড। এখানে যে কোডগুলো আছে এই হোস্টিং সার্ভারে আমি যে কোডগুলো রেখেছি সেই কোডগুলো কি HTML, CSS, JS আর PHP। বাট এই সার্ভারের মধ্যে সবগুলো কোড কি এক্সিকিউট হয়ে গেছে? যখন আমি প্রোগ্রামিং করছি, ল্যাঙ্গুয়েজ বলছি, মনে করেন যে আমি একটা ডক ফাইল নিয়েছি এবং ডক ফাইলটা পাওয়ার পয়েন্টে ওপেন করে দিয়েছি, রান করবে না তো, না? আমি ডক ফাইলটা ওয়ার্ডে রান করাতে পারি, পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনে রান করাতে পারি, তাই না? বোঝা যাচ্ছে? ঠিক তেমন এই ওয়েব সার্ভার শুধু চিনবে কি PHP কোড। এখানে কোড আছে PHP, HTML, CSS আর JavaScript এর, বাট ওয়েব সার্ভার চিনবে কার কোড? PHP এর অংশটুকুই তো সে রান করাবে, বাকি কোডগুলো যেমন ঠিক তেমনই থাকবে। বিষয়টা ক্লিয়ার? আমি তো কোড সবই রাখছি, নাকি কিছু কোড আমার ব্রাউজারে রাখছি, কিছু কোড সার্ভারে রাখছি, হবে? তো সবাই তো দেখতে পাবে না, পাবে কি? সো HTML, CSS, JavaScript এবং PHP সকল কোডই সার্ভারে থাকবে, বাট কোন কোডগুলো আউটপুটে চলে আসবে? PHP এর কোডগুলো। যেমন আমি ওয়ার্ডকে ডক ফাইলকে ওয়ার্ডে তুলে দিতে পারি, সেই চিনবে। তো PHP কে চিনতে পারে কে? অ্যাপাচি সার্ভার। এই জন্য অ্যাপাচি কে বলা হয় PHP এর সার্ভার। মনে রাখবো সবাই, অ্যাপাচি কে বলা হয় PHP এর সার্ভার। কোন ল্যাঙ্গুয়েজকে যে ইন্টারপ্রেটার চিনতে পারে ওই ইন্টারপ্রেটারকে বলা হয় কি ওই ল্যাঙ্গুয়েজের সার্ভার। তো সার্ভারের সংজ্ঞা এটা, রাইট? তো এখান থেকে PHP এক্সিকিউট হয়ে এই ব্রেন তো, রাইট, কিছু কিছু ডাটা ডেটাবেজে আছে, তাকে বলা আছে সে ডেটাবেজে গেল, তুলে আনলো, সুন্দর করে সাজিয়ে এই যে HTML বলছি না, HTML, CSS, JavaScript সব পাঠিয়ে দিতে কোথায়? আমার ব্রাউজারে। এখন হচ্ছে কাজ কার? ব্রাউজারে। ওয়েবসাইট আমি কি ব্রাউজার ছাড়া অন্য কোনো কিছু দিয়ে দেখতে পারি? পারি না, তাই না? এবং বলা হচ্ছে যে সার্ভার এই কোডগুলো এক্সিকিউট করে না, তাহলে HTML, CSS, JavaScript এর কোড এক্সিকিউট কে করবে? ব্রাউজার। তাহলে ব্রাউজার কি এই ল্যাঙ্গুয়েজগুলো সার্ভার, রাইট? তাহলে ফ্রন্ট এন্ড সার্ভারটা কি? অল ব্রাউজার। এখানে এক্সিকিউট হবে HTML, CSS আর জাভা, ঠিক আছে? তাহলে কার জন্য কে আমরা বিষয়টা বুঝতে পারলাম। এবং আমি যখন এই দিকে যাই, তাই না, আমার ব্রাউজার থেকে যখন আমি সার্ভার দিকে যাই তখন গ্রে কালারের একটা এন্টি ক্লক ঘুরতে থাকে আমার ব্রাউজারে, খেয়াল করেছেন? তার মানে আমি সার্ভারের দিকে যাচ্ছি, যখনই উল্টো দিকে ঘোরা শুরু করে গ্রিন কালার হয়ে ক্লকে, তার মানে আপনি সার্ভার থেকে আমার ব্রাউজারে ব্যাক করছেন এবং ডাটাগুলো নিয়ে চলে আসে। এবং যতক্ষণ পর্যন্ত ইয়েলো মানে গ্রিন লোড হতে থাকে, দ্যাট মিন্স HTML, CSS এবং JavaScript আমার ব্রাউজারে লোড হচ্ছে। আর এন্টি ক্লকে ততক্ষণ আপনি কোথায় আছেন? সার্ভারে। তো ওখান থেকেই বোঝা যায় যে আমার কোন এন্ডটা স্লো। অনেক সময় দেখা যায় যে এন্টি ক্লক ঘুরছে তো ঘুরছে, তারপরে চট করে আমার ক্লকে এসে সাইট এক্সিকিউট হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আপনার সার্ভারে যে কোড লিখে আছে ওটা খুব আনঅর্গানাইজড কোড, হয়তো যেটা খুব স্লো রেসপন্স করছে, অথবা সার্ভার স্লো রেসপন্স করছে, অথবা আপনার ডেটাবেস ডাটা দিতে দেরি করছে। আবার অনেক সময় দেখা যায় যে এন্টি ক্লকে ঠিকই ঘুরেছে, ক্লকে ডাটা আসে, ওটা অনেকক্ষণ ধরে লোড হচ্ছে। তার মানে আপনার ক্লায়েন্ট এন্ডে যে HTML, CSS, JavaScript লিখেছেন যেটা এক্সিকিউট করতে ক্লায়েন্টের সময় লাগছে। এটা ইন্টারনেট স্পিডের কারণে হতে পারে, আবার আপনার কোডের অনেক বেশি ভারী কন্টেন্ট থাকার কারণেও হতে পারে।
অনেক বেশি রিডান্ডেন্ট ডাটা অথবা ইমেজের কারণেও হতে পারে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এভাবে আগাবো। হ্যাঁ, HTML শিখবো, CSS শিখবো, তারপরে হয়তো PHP শিখবো, পরে জাভাস্ক্রিপ্টে আসবো, দেন ওই PHP সাথে সাথে MySQL-টাও শিখবে। বাট যখন যেটা শুরু হবে এটা কিন্তু শেষ হচ্ছে না। আমি আগেই বলেছি যেটা শুরু হবে ওটা শেষ হচ্ছে না। তার মানে সবচেয়ে বেশি ক্লাস করবো কার উপরে? HTML, যেটা সবচেয়ে সহজ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, 35 সেশনই HTML এর উপরে, অলওয়েজ আমাদের HTML লিখতে হবে, এছাড়া কোনো উপায়ই নেই। বোঝা যাচ্ছে? যদি ওই কোড নিয়ে আলোচনা হবে না, বাট কোডগুলো আমাদের নিজেদের লিখতে হবে। বুঝতে পারছি সবাইকে? তো HTML এর কাজ কন্টেন্ট বা স্কেলেটন তৈরি করা, কন্টেন্ট দেওয়া, ফরমেশন করা, রিপ্রেজেন্ট করা ডেটাকে, এবং এর কোডগুলো চিনবে। আচ্ছা, এবার আমরা HTML টা নিয়ে একটু কথা বলি। কারো কোনো কোশ্চেন আছে? কোড পাবলিকেশন বোঝাচ্ছে বলতে পারেন। আপনার কোডটা ওখানে পাবলিশ করে রাখেন, শুধু কোড রাখার জায়গা আপনি পাবেন না যতক্ষণ না কোনো একটা নাম আপনি, তার মানে আপনার ডোমেইন না থাকলে আপনি হোস্টিং নিতে পারবেন না। বাট যদি আপনি ডোমেইন কিনে রাখেন, হোস্টিং পরেও নিতে পারেন। ঠিক আছে, হোস্টিংটা ডোমেইনের সঙ্গে হ্যাঁ আপনি রাখতে পারেন এবং এট এ টাইম দুইটা রানও করাতে পারেন। দুজনকে দুইটা পোর্টে দিয়ে দিতে হবে। পিসি পোর্ট থাকে প্রসেসরে, অনেক পোর্ট থাকে, রাইট? একটা নির্দিষ্ট পোর্ট তার জন্য অ্যাসাইন করে দিতে হবে। বাই ডিফল্ট যদি রান করান দুজন মারামারি করবে, দুজনই 80 পোর্ট নেয়। অ্যাপাচি তো ওটা ডিফল্ট কনফিগারেশনে 80 পোর্টে রান করে। বাট আমি যদি একজনকে চেঞ্জ করে দেই, আরেকজনকে 80 দিয়ে দেই, দুজনই রান করতে পারবে, সমস্যা হবে না। বাট সমস্যা যেন না বাধে এর জন্য আগে থেকে কিছুটা জানাশোনা থাকতে হবে। না জেনে করলে দুজন কমপ্লিট করবে, কেউই আর কাজ করবে না। ওকে, তাহলে আমাদের HTML এর জন্য কি কোনো সার্ভার লাগবে? না, লাগবে না, তাই না? HTML শেখার জন্য আমাদের কোনো সার্ভার লাগবে না। HTML আমরা খুব সহজেই শিখে নিতে পারি। তো HTML এর সার্ভারকে ব্রাউজার, আর আমাদের সকল মেশিনগুলোতে সার্ভার ব্রাউজারগুলো আছে। ওকে, নেক্সট ক্লাসে সবাই লেটেস্ট ব্রাউজার সব ডাউনলোড করে নিয়ে আসবেন। ওকে, এবং আমরা এখানে পারমিশন নিয়ে ইনস্টল করে দেব সবগুলো ব্রাউজার, একেবারে লেটেস্ট গুলো। হ্যাঁ, তো সব লেটেস্ট ব্রাউজার। কোন কোন ব্রাউজার আমাদের মিনিমাম লাগবে আমি বলছি। Mozilla Firefox নেবেন,
গুগলে ক্রম নিব, ওকে। মাইক্রোসফটের IE, ওকে, i10, অ্যাপেলের সাফারি নিব, ওকে, আর ফেসবুকের অপেরা নিব, রাইট। মজিলার ফায়ারফক্স, গুগল ক্রম, গুগলের যে ক্রম সার্ভার, ক্রম ব্রাউজার আছে, MS মাইক্রোসফটের যে i10 সেটা লেটেস্ট, অ্যাপেলের সাফারি ব্রাউজারটা নিব, ওকে। এটাও কিছু অ্যাপ্লিকেশন রান করে, অ্যাপেল যে ওয়েস আছে সেখানে সাফারিটাই ইউজ হয়। আর ফেসবুকের অপেরা ব্রাউজারটা নিব। যদিও 95% ইউজার এই তিনটে ব্রাউজারের। যদি কোনো ক্লায়েন্ট ওয়েব বেস সফটওয়্যার কম্পিটিবিলিটি দিতে বলে তাহলে এই তিনটা কম্পিটেবল করতে বলে এখন মিনিমাম, রাইট। এই তিনটা যেন কম্পিটেবল হয়। আস্তে আস্তে এটা হারিয়ে যাচ্ছে, একই ছিল এখন 3-এ, রাইট। হয়তো সবার শেষে অল্প চলে যাচ্ছে, বলে যাচ্ছে। তো যদিও উইন্ডোজ ওএস এর সঙ্গে থাকে তো এর জন্য এখনো টিকে আছে, যদি না থাকতো তাহলে অবস্থা খুবই খারাপ হতো। আচ্ছা, তো HTML এর সার্ভার বলবো এগুলোকে, তাই না? HTML এর লেটেস্ট ভার্সন 5। আমি HTML সম্পর্কে আপনাদের পড়তে বলেছিলাম, মনে আছে না? আপনাদের HTML সম্পর্কে পড়তে বলেছিলাম। তো HTML এর হিস্ট্রিটা আমাকে কেউ বলবেন, একজন বলেন, যে কেউ। কোনো কিছু পড়তে হলে তার হিস্ট্রিটা আগে জানতে হয় না, যেই হোক না কেন। কাউকে যদি আমি জানতে চাই, আগে তার বর্তমান অবস্থার চাইতে তার হিস্ট্রিটা জেনে রাখাটা ভালো, তারপর তার বর্তমান অবস্থা, দেন কম্পেয়ার, দেন ডিসিশন, পরে ডিসিশন, তাই না? হিস্ট্রি দেখে বা বর্তমান দেখে ডিসিশন নেওয়া যাবে না, দুইটা দেখে কম্পেয়ার করে তারপরে বুদ্ধি কাটাতে হবে, এই ডিসিশন নিতে হবে। জানি না, একটু জানি বলার সাহস করতে। আমি একটু বলি, আরো ভালো করে উইকি থেকে পড়ে নেবেন। প্রথম ভার্সন HTML এর, মানে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যে কনসেপ্টটা, ওটা 90-এর দশকের গোড়ার দিকে আসে, এবং 90-এর দশকের গোড়ার দিকে 1991-এ HTML ল্যাঙ্গুয়েজটা আসে। ব্রাউজারের যে কনসেপ্ট তার সাথে সাথেই কিন্তু HTML ফার্স্ট ভার্সনটা আসে। বাট ওটাতে শুধু কিছু টেক্সট ডিসপ্লে করা যেত, টেক্সটের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যেত, আহামরি কিছুই না, তাই না? বাট 1994-এ এসে ভার্সন 2 আসে, এবং ওখানে টেবিল বানানো যায়, ছক তৈরি করা যায়, খোপ বলে না, ব্লক তৈরি করা যায়, হ্যাঁ, স্ট্রাকচার বানানো যায়, টেবিল। আমরা তো যে টেবিল বলি যার রো কলাম আছে, আমরা ওয়ার্ডে টেবিল বানাই না, ঠিক তেমন ওই কনসেপ্টটা চলে আসে, এবং কিছু ট্যাগ অ্যাড হয়, HTML ট্যাগস বলা হয়। ট্যাগগুলো এরকম সাইনের মধ্যে থাকে না, এখানে ট্যাগ নেম থাকে। হ্যাঁ, HTML 1 এর ট্যাগ ছিল না? ছিল, বাট ওই টেবিল ট্যাগ ছিল না, শুধু কন্টেন্ট ডিসপ্লে ট্যাগ। ওকে, তো 1994-এ ফার্স্ট ওয়েবসাইট আসে, 2 রিলিজ হওয়ার পর। আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়েবসাইটটা, ওটা ইনোভেট হচ্ছে, রিইনোভেট হচ্ছে, এখন জানা নেই হয়ে গেছে কিনা। বাট কিছুদিন আগে ফেসবুকে কিন্তু এসেছিল ছবি টবি সহ প্রথম ওয়েবসাইট, যেটা 1994-এ এসেছিল। 7-এ এসে আরেকটা ভার্সন রিলিজ হয়, HTML3 নাম। এটার পরে ওয়েবসাইটের যে কনসেপ্ট সেটা অনেক বেশি ইনোভেশন আসে, এবং ওই সময় ল্যাঙ্গুয়েজ হিসেবে মাইক্রোসফট সবার কি কন্ট্রোলটা কেড়ে নেয়। .NET 96 থেকে 1 পর্যন্ত বলেছি না, 2 পর্যন্ত রাজত্ব করে,
এবং অলমোস্ট সকল ওয়েবসাইটই সার্ভার ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হতে থাকে ASP.NET, ডেটাবেস হিসেবে ইউজ হতে থাকে এক্সেস, রাইট? এবং HTML3 টা ওখানে কাজ করে। যত বড় বড় ওয়েবসাইট, রাইট, ওই পিরিয়ডে কিন্তু তৈরি হয়েছে 99, 2000, 2001 এ। যদিও এখন সেকেন্ড হাইয়েস্ট ইউজার যাদের, মানে সেকেন্ড হাইয়েস্ট ভিজিটর যাদের ফেসবুক, আমি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বলি গুগল 1, ফেসবুক 2, এটাই সবচেয়ে পরে এসেছে 94 এ, মানে 2004 এ, আর কিছুদিন আগে 10 বছর, রাইট? বাট গুগল বলেন বা আদার্স, এটা কিন্তু 2, 1 এই সময়ের দিকে, বেটা ছিল 1 এ, 2 তে গুগল কিন্তু ভালোভাবেই আসে। বাট ওই সময়টাতে ম্যাক্সিমাম, এই যে লাইক অ্যামাজনের নাম শুনেন আপনারা, ইবে নাম শুনেন আপনারা, বড় বড় যে ওয়েবসাইট গুলো এখন দেখছেন সবই কিন্তু ওই .NET এ ছিল এবং ওই সময়ে আসা 99 থেকে 2002 এর মধ্যে আসা। সবাই ইউজ করতো কি তখন HTML3। এটা আসে 97 থেকে 2001 1 এ এসে 4 রিলিজ হয় এবং 4 এখনো মেইন HTML হিসেবে কাজ করছে। যদিও আমরা বলছি 5 লেটেস্ট, বলছি না, বাট বলতে পারেন যে 2-1% ওয়েবসাইট হয়তো এখন 5 ইউজ করছে, বাকি 95-98% ওই HTML4 এই কাজ করছে। কেন সে বিষয়টা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো 2001 হচ্ছে বলতে পারেন HTML এর গোল্ডেন ভার্সন রিলিজ হয়, HTML4। যদিও এরপর 2004 এ এসে XHTML নামে আরেকটা ভার্সন রিলিজ হয়েছিল, যেটা স্ট্রিক্ট HTML বলা হতো, যে HTML এর দুর্নাম হয়ে গিয়েছিল, এটা এরর সহ কাজ করে, ভুলভ্রান্তি লিখলেও কাজ করে, এর কোনো বুদ্ধিশুদ্ধি নেই এমন ধরনের। এই জন্য এর উপরে তারা কিছু রুলস অ্যাপ্লাই করেছিল, স্ট্রিক্ট HTML বলা হতো, যেখানে রুলস ধরে ধরে এরর ফ্রি HTML লিখতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। পরে আলটিমেটলি এটা তুলে নিতে বাধ্য হয়েছে, আর ইউজই হয় না, রাইট? এটা নাম করতে পারে নাই আর, সো এটা আর পরে আর আপডেট করে নাই। পরবর্তীতে আবার আপডেটেশনে আসে কি HTML5। যদিও এটা আসে 2007 এর অক্টোবরে, বাট কিছুটা ইউজ হওয়া শুরু করে আরো 2 বছর পর, 2009 এর পর, যখন অ্যান্ড্রয়েড আসে, রাইট? অ্যান্ড্রয়েড আসার পরপরই যখন ওয়েব মোবাইলে ঢুকতে থাকে, তখন অ্যাকচুয়ালি HTML5 এর কদরটা বাড়তে থাকে। এখনো কিন্তু সেই পর্যায়ে যায় নাই যেটা দিয়ে কি টোটাল ইউনিভার্সাল ওয়েবে HTML5 ইউজ করা সম্ভব হচ্ছে। অনেক লিমিটেশন ব্রাউজার গুলোর আছে। তো এটা ছিল ছোটখাটো একটা হিস্ট্রি HTML এর। তো HTML দিয়ে কিন্তু ফার্স্ট ওয়েবসাইট, ওখানে CSS ও ছিল না, ওকে? তো পরে CSS আসছে HTML কে ডিজাইন এন্ড থেকে কন্ট্রোল করার জন্য। এরপরে জাভাস্ক্রিপ্ট আসছে HTML কে প্রোগ্রামেটিক্যালি হ্যান্ডেল করার জন্য। ওই HTML এর উপর বেস করে কি CSS আর জাভাস্ক্রিপ্ট, এটা HTML এর উপর প্রোগ্রাম করে কে জাভাস্ক্রিপ্ট, আর HTML এর ডিজাইন এরিয়াটা দেখে কে, আর মেইন জিনিসটা কি আমার এই তিনজনের কোনো এখন পর্যন্ত কোনো অল্টারনেটিভ কোনো অপশন নেই। HTML CSS এ নেই বলতে পারেন, বাট এখন পর্যন্ত নেই বলতে পারেন জাভাস্ক্রিপ্টের, কারণ জাভাস্ক্রিপ্টের অল্টারনেটিভ অলরেডি রিলিজ হয়েছে, বাট এখনো স্বরূপে আসে নাই, ইউজ করার মতো অবস্থায় পৌঁছায় নাই। নাম কি তার? ডার্ট। হ্যাঁ, ডার্ট নামে একটা ল্যাঙ্গুয়েজ আসছে, এটা গুগল তৈরি করছে। তো ওই ল্যাঙ্গুয়েজটা জাভাস্ক্রিপ্টের কম্পিটিটর হবে। জাভাস্ক্রিপ্ট যে কাজটা করে ডার্ট সে কাজটাই করবে, বাট আরো একটু ম্যাচিউরড হয়েছে, রাইট? ওই ল্যাঙ্গুয়েজটার মধ্যে PHP ব্রেনও আসছে, তার মানে PHP জাভাস্ক্রিপ্ট মিলিয়ে যে অ্যাকশনগুলো হতো সব কিছুরই একটা সমন্বিত ল্যাঙ্গুয়েজ আসছে, যেটা কম্পিটিটর হবে জাভাস্ক্রিপ্টের, যে কম্পিটিটর হবে PHP। হ্যাঁ, ডাটা কি মানে ডাটাবেসে কিছু সেট করতে পারে, ডাটাবেস
ক্লায়েন্ট থেকে সেটা করারই চেষ্টা করছে, কে সার্ভার কে বাইপাস করে, বোঝা যাচ্ছে? সার্ভারের যে বিষয়টা ওটাকে বাইপাস করার চেষ্টা করছে, এটাকে সার্ভারের সঙ্গে ক্লায়েন্ট সার্ভারের একটা রিলেশন দিয়ে। তো কিছুটা আমরা করতে পারছি। তো HTML অ্যাকচুয়ালি ট্যাগ বেসড মার্কআপ, আর এই ট্যাগ বেসড যে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা খুব সহজে শিখতে পারি। এর ভূতিশুদ্ধি নেই, আমি আগে করেই বলছি, এটা সিম্পল ট্যাগ, প্রত্যেকটা ট্যাগের নিজস্ব আউটপুট আছে, আমি যখন যেভাবে লিখবো তখন সেভাবে আউটপুট দেবো। আমি যদি তাকে বলি এটা হচ্ছে ইনপুট, আউটপুট কি যা তাই, ওকে সে কিছুই বোঝে না, রাইট? আপনি যেভাবে তাকে দেবেন সেভাবেই সে আউটপুট করবে তার ফিচার অনুযায়ী। যদি আমি লিখি, বলছিলাম যে ট্যাগ এরকম লিখতে হয়, এখানে ট্যাগের নাম থাকে, আমি যদি লিখি এরকম একটা কিছু, এটাকে ট্যাগ ওপেনিং বলা হয় বা ওপেনিং ট্যাগ বলা হয়, এটা ক্লোজিং ট্যাগ বলা হয়, রাইট? যখনই আপনি কোনো একটা HTML ট্যাগের মধ্যে রাখবেন, এই যে ডেটাগুলোকে একটু বড় করে দেখেন, আমরা বড় করার জন্য বলে থাকি ফন্ট, এটা কি ফন্ট না? ফন্টের সাইজ বাড়িয়ে দেওয়া। এটা কি করে? এটাকে বলা হয় হেডার ট্যাগ, লার্জেস্ট হেডার, ফন্ট সাইজ বড় করবে এবং সাথে সাথে তার বোল্ডনেসটা বাড়িয়ে দেবে বা বোল্ড করে দেবে। দেখেন আমরা কি ওয়ার্ডে বোল্ড করি না অথবা হেডার দেই না? ঠিক সেই হেডার গুলো ইমপ্লিমেন্ট করার জন্য ওয়েবে আমরা এই হেডার ট্যাগ করে থাকি। বাট আমি যদি এরকম করি, স্প্যান, এটা একটা ট্যাগ, যা দিব তাই, কোনো কিছু নেই এর, মানে এর আউটপুট স্পেশালিটি বলতে কিছু নেই, আপনি যা দেবেন ঠিক তাই। তাহলে আমি কেন ইউজ করছি ট্যাগ, কেন ইউজ করছি, তাই না? কোশ্চেন আসে যে যেহেতু আমি যা দিচ্ছি তাই আউটপুট দিচ্ছে, তাহলে আমি কেন ট্যাগ ইউজ করব? ওই যে যদি ওই কন্টেন্টের উপরে কোনো মেসেজ দিতে চাই, ট্যাগ তো লাগবে। কোনো প্রোগ্রাম করতে চাই, ট্যাগ তো লাগবে, লাগবে না? এই কারণে কিছু কিছু ট্যাগ আছে যার কোনো স্পেশালিটি নেই, কোনো কিছুই চেঞ্জ করতে পারে না, আর কিছু কিছু নতুন নতুন বিহেভিয়ারও শো করে। তো HTML ম্যাক্সিমাম ট্যাগ এরকম ওপেনিং আর ক্লোজিং আছে। কিছু কিছু ট্যাগ আছে, মনে করেন যার কোনো ক্লোজিং নেই, তাহলে এই জায়গাটাতে কি আছে? এখানে অনেক কিছু লেখা যায়, এটা বলবো। এই ট্যাগটা, এটাকে ওপেনিং, এটাকে ক্লোজিং, এটাকে বলা হয় ইনার HTML। জায়গাগুলোর নাম মনে রাখবো কিন্তু, না পরবর্তীতে এত এলাবোরেশনে যাব না, জাস্ট ট্যাগ শেখানো শুরু করব। এই জায়গাটার নাম কি? ইনার HTML। দুইটা ট্যাগের মাঝখানে এর কি কোনো ইনার HTML আছে? এখানে আমি চাইল্ড ট্যাগ দিতে পারবো, তাহলে এই ট্যাগের ভেতরে আরো ট্যাগ ঢোকানো যাবে, এখানে যাবে, বোঝা যাচ্ছে? তো মেটা, এখানে লাইক আমি বলছি কন্টেন্ট টাইপ, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এটা হচ্ছে মেটা ট্যাগের অ্যাট্রিবিউট, আর কোটেশনের ভেতরে অ্যাট্রিবিউট, এটা গ্রিন কালার হয় আর এটা ইয়েলো কালার হয়। আমরা ট্যাগ যখন লিখবো বুঝতে পারবো, বাই ডিফল্ট চেঞ্জ করা যায়। তো এই অ্যাট্রিবিউটের কাজ কি? ট্যাগের পাওয়ার বাড়িয়ে দেওয়া। কোনো একটা HTML ট্যাগ এখন যে অবস্থা, আমি অ্যাট্রিবিউটের মাধ্যমে তার অবস্থা চেঞ্জ করতে পারি। ঠিক কিছু অ্যাট্রিবিউট ট্যাগের আছে, সকল ট্যাগেরই কমন কিছু অ্যাট্রিবিউট আছে, সকল ট্যাগেরই কমন কিছু অ্যাট্রিবিউট আছে, আবার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাট্রিবিউটও তাদের আছে। বুঝতে পারছি সবাইকে? তো আমরা এখন ট্যাগের আলোচনা শুরু করব। আবারও চেক করি প্রত্যেকের মেশিনে নেটবিনস আছে কিনা, নেটবিনস থাকলে এটা রান করায়।
এডিটর হিসেবে নেটবিনস ব্যাপারগুলো? এটা নিয়ে একটু কথা বলি। মনে করেন যে আমাকে একটা ডকুমেন্ট তৈরি করতে বলা হলো, শুধু বলা হলো যে ডকুমেন্ট তৈরি করেন, রাইট? আমাকে ডকুমেন্ট তৈরি করতে বলা হলে আমরা সবার প্রথমে কোন সফটওয়্যারটা খুঁজি? অফিস। আমার মেশিনে অফিস আছে কিনা। অফিস না থাকলে নেহায়েত কি করি, নোটপ্যাড খুলে অথবা ওয়ার্ডপ্যাড খুলে বানানোর চেষ্টা করি। বাট অত সুন্দর কি হয়? মানে অত সুন্দর হয় না, আবার অনেক হেল্পলাইনও আসে না, তাই না? ওয়ার্ড যেভাবে আমাকে হেল্প করে, আমার স্পেলিং চেক করে দেয়, বা আদার্স প্যারাগ্রাফ, মার্জিন, বোল্ড, অনেক কিছু করা যায়, এখানে করা যায় না। ঠিক তেমন আমি যখন কোনো প্রোগ্রামিং কোড লিখবো, লিখতে জানো হেল্প করে এরকম কিছুতে লিখলে কি কোড লেখাটা দ্রুতও হবে, সুন্দরও হবে। বোঝা যাচ্ছে? দ্রুতও করা যাবে, সুন্দরও করা যাবে। এর জন্য ইউজ করা হয় এডিটর। এই যেটা আমরা দেখছেন নেটবিনস, এটাকে বলা হচ্ছে এডিটর। আইডিই বলে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আমি যখন কোনো কিছু ডেভেলপ করব, তার একটা এনভায়রনমেন্ট আমাকে ক্রিয়েট করে দেবে সুন্দর করে কোড লেখা এবং এক্সিকিউট করার জন্য। ঠিক আছে? তো HTML এবং CSS এই দুটা ল্যাঙ্গুয়েজের জন্য বেস্ট যে এডিটর সেটা ড্রিমওয়েভার। ওকে, 5.5, CS 5.5 or 6 বেস্ট HTML আর CSS এর জন্য। তো আপনারা বাসার মেশিনগুলোতে ড্রিমওয়েভার ইনস্টল করতে পারেন। আমি কেন ড্রিমওয়েভার ইউজ করছি না? PHP ল্যাঙ্গুয়েজের জন্য ড্রিমওয়েভার ভালো এডিটর না। ওকে, ল্যাঙ্গুয়েজ যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসে সেটা তো মার্কআপের জন্য বেস্ট, বাট ল্যাঙ্গুয়েজের জন্য ভালো এডিটর ড্রিমওয়েভার না। ওকে, কারণ সে এরর ধরতে পারে না, আরো অনেক লিমিটেশন তার মধ্যে আছে। আছে, বাট একটা পার্ট আর কি, নেটবিনসের একটা সাবভার্সন আর কি বলতে পারে, এটা ইউজ করা যেতে পারে। এখন আমাদের মেইন টার্গেটটা কি? PHP, তাই না? আর যেখানে আমরা সবচেয়ে বেশি কাজ করব, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সফটওয়্যার ফার্মগুলোতে সবচেয়ে বেশি ইউজ হয় এই নেটবিনস মানে আইডিটাই। ম্যাক্সিমাম সফটওয়্যার কোম্পানি নেটবিনস ইউজ করে, কারণ এখানে জাভা কোড করা যায়, ওকে, PHP কোড করা যায়, পার্ল, প্যাসকেল, ইভেন C# এর কোডও লেখা যায়। তো সকল ল্যাঙ্গুয়েজই সাপোর্ট করে যদি আমি কমপ্লিট ভার্সন নিই। ওকে, ম্যাক্সিমাম মেশিনগুলোতে হয়তো PHP ভার্সনটাই আছে, লাইট ওয়েট। এটা কিন্তু একটু ভারী টাইপের, মেশিনকে স্লো করে দেয়। বোঝা যাচ্ছে? বেশ জাভা দিয়ে তৈরি করা এই এডিটরটা, এবং পাওয়ারফুল এডিটর, কারণ এখানে যত ল্যাঙ্গুয়েজের কোড লেখা যায় সকল ল্যাঙ্গুয়েজের রুলস অ্যান্ড রেগুলেশন এই এডিটরটা জানা আছে। আমি যদি টাইপ করতে গিয়ে ভুল করি, সে আমাকে রেড আন্ডারলাইন দিয়ে দেবে যে তুমি এখানে সিনট্যাকটিক্যাল মিস্টেক করেছো, রাইট? আমি রান করি এরর ধরার চাইতে টাইপিং পিরিয়ডে যদি এরর ফিক্স করে যায়, তাহলে আমার টাইমটা বেঁচে যাবে। ঠিক আছে? আরো অনেক ফেসিলিটি এই নেটবিনসের মধ্যে আছে। HTML করতে করতে যদি ওই প্রবলেমগুলো সলভ হয়ে যায়, ল্যাঙ্গুয়েজ যখন শুরু করব তখন অনেক বেশি কি অন্যরকম মনে হবে না আমাদের, যে আমি ড্রিমওয়েভার দিয়ে শুরু করলাম, আবার PHP শুরু করছি আরেকটা এডিটর, মানে হজবরল হয়ে যাবে। তো এই কারণে আমি প্রথম দিন থেকেই নেটবিনসেই যাচ্ছি, যাতে এখানে যে HTML এর জন্য বা CSS এর জন্য ভালো না সেটা আমি বলছি না, বেস্ট না এটা আমি বলছি, রাইট? ওটা বেস্ট আর এটা বেস্ট না। আবার একটা সেন্স থেকে আমার ড্রিমওয়েভারের চাইতে নেটবিনসকে বেটার মনে হয়। এরা HTML এর এররও ধরতে পারে, CSS এর এররও ধরতে পারে, ড্রিমওয়েভার তো পারে না। ড্রিমওয়েভারকে বেস্ট বলা হয় কারণ হচ্ছে ডিজাইন ভিউ আছে আর কোড ভিউ আছে। কোড লিখছেন যা আউটপুট সেটা দেখা যায়, কোড জেনারেট করা যায়, ওটা আরেকটা অ্যাডভান্টেজ। এই কারণে ওটাকে HTML CSS এর জন্য বেস্ট এডিটর বলা হয়ে থাকে। বাট যখন কোডার, আপনি অ্যাজ এ কোডার কাজ করবেন, কোড নিজে লেখার দিকে বেশি মনোযোগী হবেন। কোড জেনারেট করা কোডের উপরে কাজ করাটা কিন্তু খুবই দুষ্কর। যখন আপনি কোম্পানিতে যাবেন আর অন্য কোনো কারো কোডের উপরে আপনাকে কাজ করতে দেবে,
তখন মনে হবে যেন আমাকে অনেক বড় একটা শাস্তি দেয়া হবে, এবং এই শাস্তি এভাবেই দেয়, আপনাদের সিনিয়র যারা তারা এভাবেই শাস্তি দেবে। বুঝা যাচ্ছে? কাউকে কেউ বকাঝকা মারপিট তো করা যায় না, শাস্তি দিতে হলে এভাবেই শাস্তি দেয়, কারো কোড বোঝা বা তার উপরে কাজ করতে দাও। ঠিক আছে? এটা অনেক কঠিন একটা কাজ যে আমি কোড বুঝবো দেন করবো, সরাও এটা নিজেই করি, তাই না? এরকম অবস্থা হয়। আমি ওটা রিমুভ করে নিজের থেকে করতেই হয়তো বেশি কমফোর্টেবল ফিল করবেন। দেখবেন আস্তে আস্তে যখন আমরা কোড লিখছি, আজকে 10 লাইন, তারপরের দিন 20 লাইন, এরকম করতে করতে 20,000, 2 লাখ, 5 লাখ লাইনের কোড আপনাকে যখন দেয়া হলো, আপনি তো মাথায় সমুদ্রের মধ্যে পড়ে যাবেন। বোঝা যাচ্ছে? তো সফটওয়্যার তো আর একদিনে ডেভেলপ হয় না, ডে বাই ডে ডেভেলপ হয়। প্রচুর লাইনের কোড আস্তে আস্তে অ্যাড হতে থাকে, কমপ্লেক্সিটি বাড়তে থাকে, থাকে না? সো নিজের করা কোড আর অন্যের কোডের অনেক হিউজ ডিফারেন্স সেখানে চলে আসে, রাইট? সো আমরা কোড যদি টাইপ করতে শিখি, সেক্ষেত্রে পুরো কোডের উপরে আমাদের কন্ট্রোলটা চলে আসবে, রাইট? কারো কোড যদি কাজ করতেও হয়, সেক্ষেত্রে অতটা মাথা ব্যথা হবে না। বোঝা যাচ্ছে? আচ্ছা, নাইস। সো এডিটরটা পাওয়ারফুল। সো আমরা প্রথমে এডিটরটার, এটা ফার্স্ট পেজ আর কি, আমি ক্লোজ অল করে নিচ্ছি। এরকম অবস্থা। এই যে প্রজেক্টে অনেকের অনেক প্রজেক্ট দেখা যাবে, আমার তো গাদা গাদা প্রজেক্ট এখানে দেখবেন। অন্যদের মেশিনগুলোতে যে নেটবিনস আছে সেখানে হয়তো এতগুলো প্রজেক্ট নেই, বাট প্রজেক্ট এরিয়াতে বেশ কিছু প্রজেক্ট হয়তো আপনারা দেখবেন। আমার এখানে অনেক, প্রায় 20-30টা প্রজেক্ট অ্যাড করা আছে বা তারও বেশি। নেটবিনসে কাজ করতে হয় প্রজেক্ট আকারে। ওকে, একটা ফাইলের জন্য হলেও আমার একটা প্রজেক্ট খুলতে হবে। ওকে, যেহেতু আমরা HTML করছি, সার্ভারের কনসেপ্ট নেই, আমার মেশিনের যে কোনো লোকেশনেই কোড আমি রেখে দিতে পারি HTML এর জন্য। সো আমি একটা আমার ওয়ার্কে এসে একটা ফোল্ডার করছি, PHP জানুয়ারি 14, কালভা বলছি অথবা টিটি বলছি। টিটিটাকে আমি একটু সামনে নিয়ে যাই। ঠিক আছে, জাস্ট একটা ফোল্ডার আমি করে নিলাম, তালহা ট্রেনিং PHP বা টিটি PHP জানুয়ারি 14। ফোল্ডারগুলোর মধ্যে কোনো স্পেস দিলাম না, আন্ডারস্কোর দিয়ে দিলাম, তাই না? নামের মধ্যে স্পেস রাখা যায় না প্রোগ্রামিংয়ে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, একটা ফোল্ডার আমরা করেছি এখানে নেটবিনস থেকে। এখন ওই ফোল্ডারের সঙ্গে আমরা অ্যাড করব। হ্যাঁ, প্রথমে একটা ফোল্ডার করে ফেলেন, আমরা নেটবিনসের সঙ্গে ওই ফোল্ডারটা অ্যাটাচ করে দিব। আমি একটা ফোল্ডার করেছি আমার ই ড্রাইভে, যে কোনো ড্রাইভে আপনারা করতে পারেন। এখন আমি নেটবিনসে যাচ্ছি, নেটবিনসে গিয়ে এই যে প্লাস সাইনটা প্রেস করছি, এটা অ্যাড প্রজেক্ট, আমার হচ্ছে কমপ্লিট ভার্সন। সো আমি এখানে কি কি প্রোগ্রাম করতে পারি, জাভা, জাভা এফএক্স, জাভা ওয়েব, জাভা ইই, HTML, জাভা স্ক্রিপ্ট, জাভা কার্ড, জাভা এমই, মাইন, PHP, গ্রোভি, সি, সি++, এগুলো সব করতে পারি, রাইট? বাট আমরা PHP, হ্যাঁ বলেন, করতে পারেন, বাট আমরা যেহেতু কমপ্লিট ভার্সনের দিকে যাচ্ছি, PHP করতে হবে, সো প্র্যাকটিসটা ওখানে রাখাই ভালো। আচ্ছা, তাহলে আমরা PHP সিলেক্ট করছি। হ্যাঁ, PHP সিলেক্ট করে PHP এর অ্যাপ্লিকেশন, নেক্সট। ওকে, নেক্সট বাটন প্রেস করেছি। এরপর আমরা সোর্স ফোল্ডারকে ব্রাউজ করে দিব। ব্রাউজ করে
আমাদের ফোল্ডারটা কোথায় আছে? ওয়ার্কের মধ্যে TTPSP January 14, then open, কপি করে পেস্ট। হ্যাঁ, এই নামটা এখানে দিতে হবে, ঠিক আছে? এই যে নিচ থেকে নামটা কপি করলাম, যে নামটা আমাদের ফোল্ডার নেম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে প্রজেক্ট নাম নামে একটা কিছু ছিল, ওটাকে মুছে দিয়ে ওটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, রাইট? যাতে আমার এখানকার যে নামটা আর ফোল্ডারের নামটা যেন সেম হয়। এবার আমি ফিনিশ বাটনটা প্রেস করছি। ঠিক আছে, এই যে ফিনিশ বাটন প্রেস করাতে আমার এটা এই লিস্টে চলে আসলো। খেয়াল করেন, পেরেছেন? বুঝছেন? পাশের রানী বুঝছে? শামস একটু হেল্প করেন, উঠে আসেন, উঠে আসেন, প্রয়োজনে একবার একটু দেখান। দেখেন এখানে আমরা দুইটা ফোল্ডার পাচ্ছি, একটা হচ্ছে আমার সোর্স ফাইল, আরেকটা ইনক্লুড ফাইল। রানি হয়েছে সবাই? আমাদের এটা TTPSP January 14 নামে এসেছে। এটা দুইটা ফোল্ডার দেখা যাচ্ছে, আমার এখানে একটা সোর্স ফোল্ডার দেখা যাচ্ছে আর একটা ইনক্লুড পাথ দেখা যাচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি আমরা যদি আমার ফোল্ডারে যাই দেখবো যেন একটা এনভি প্রজেক্ট ফোল্ডার দেখা যাচ্ছে। এটা একটা রিলেশনাল ফোল্ডার, ওই নেটবিনসের সাথে একটা রিলেশনাল ফোল্ডার। আমি যদি এটা রিমুভ করে দেই নেটবিনস থেকে আমার ওই নামটা কেটে যাবে, মানে এই ফোল্ডারটা থাকতেই হবে না। আমি যদি এখানে একটা সাব ফোল্ডার তৈরি করি, day 01,
তাহলে আমি এখানে গিয়ে দেখেন সোর্সের মধ্যে ডে 01 দেখতে পাবো, রাইট? আমি যদি ডে 01 বলি সোর্সের মধ্যে ডে 01 দেখতে পাচ্ছি তো না? হ্যাঁ, আবার এখান থেকে কিছু তৈরি করলে ওখানে চলে যাবে, ভাইস ভার্সা আর কি। সো আমি এখানে কোড লিখবো, ওখান থেকে আউটপুট দেখবো। তো এবার ডে 01 এর উপরে রাইট ক্লিক করি, মাউস রাইট ক্লিক করে নিউ থেকে HTML ফাইল দেখি। রাইট ক্লিক করে HTML ফাইল আমি লিখেছি, HTML ফাইলটার নাম দিচ্ছি লাইক ইন্ডেক্স। হ্যাঁ, এই নামটার সঙ্গে পরিচিত করানোর জন্য ডিফল্ট ফাইলের নাম হয় ইন্ডেক্স। তো ইন্ডেক্স লিখে দেখেন ফাইলটা অটোমেটিক কোন ফরম্যাটে যাচ্ছে, .html। ফিনিশ বাটন প্রেস করছি। কোনো ফাইল যে লাইক আমি যদি ওয়ার্ডেও একটা নিউ ফাইল নেই আর সেভ অ্যাজ করে .html এ সেভ করি, সেটা ওয়েব ফাইল হয়ে যাবে, রাইট? ঠিক এরকম একটা HTML ফাইল আমাদের সামনে চলে আসবে। এটাকে বলা হচ্ছে HTML পেজ ডিফল্ট স্ট্রাকচার। আমি যদি আপনাদের কখনো বলি অথবা কোনো ইন্টারভিউ আপনাকে জিজ্ঞেস করে যে একটা HTML পেজের ডিফল্ট স্ট্রাকচার কি, মানে এতটুকু লিখতে হবে, মানে ডিফল্ট এই স্ট্রাকচারটা থাকতেই হবে, এর বাইরে গেলে পেজের স্ট্রাকচার থাকবে না। মানে ডিফল্ট HTML পেজ স্ট্রাকচার থাকবে না, এটা HTML5 পেজের ডিফল্ট স্ট্রাকচার। ওকে, এখানে হরেক রকমের কোড আছে, তাই না? কিছু কিছু টাইপের কোড আমরা কি সবাই আনতে পেরেছি? শোনাই, প্রথম দিন তো একটু সমস্যা হবে। এবার একটু দেখি, এটা হচ্ছে HTML এর ফার্স্ট ট্যাগ, এটা ইউনিক এবং এক ট্যাগ, এই ধরনের ট্যাগ একটাই আছে, এটাকে বলা হয় কমেন্টস ট্যাগ।
এটা তো ডকুমেন্ট তাই না, আর HTML ডকুমেন্টের মধ্যে যদি আমি কোনো অংশের কোড অথবা টেক্সট ডিসেবল রাখতে চাই তখন তার উপরে লেস দ্যান এক্সক্লেমেটরি দুইটা হাইফেন লিখব, যতদূর পর্যন্ত ডিসেবল রাখতে চাচ্ছি দুইটা হাইফেন গ্রেটার দ্যান দিয়ে ক্লোজ করব। এটা টেক্সট গুলোকে কমেন্টস করা আছে। কমেন্টস ট্যাগ কেন বলা হচ্ছে যে আমি এই পেজের ভেতরে 400-500 লাইনের কোড লিখেছি, কোন অংশটা কার জন্য, এটুকু লোগোর জন্য, এটুকু ব্যানারের জন্য, এটুকু কন্টেন্টের জন্য, এটুকু ফুটারের জন্য আপনি মেনশন করে রাখছেন নিজের বোঝার জন্য অথবা আদার্স ডেভেলপারদের বোঝার জন্য। এজন্য এটাকে বলা হচ্ছে কি কমেন্টস ট্যাগ। ট্যাগ গুলোকেও এভাবে ডিসেবল করে রাখা যায়। আমি যে কোড লিখছি কোডগুলোকেও কিন্তু এভাবে ডিসেবল করা যায়, বাট এটা ব্যাড প্র্যাকটিস। যদি কখনো ডিসেবল করতে হয় ওটাকে কমপ্লিটলি রিমুভ করে দেওয়াই ভালো। টেক্সট গুলোকে কমেন্টস করা হয়, কোড গুলোকে কমেন্টস করাটা গুড প্র্যাকটিস না। ওকে, এটা হয়তো আপনি আপনার ওয়ার্কিং পিরিয়ডে, ডেভেলপমেন্ট পিরিয়ডে কোড কমেন্টস করে রাখতে পারেন, বাট এটা যখন আপনি রিলিজ করবেন, ওয়েবে উঠিয়ে দেবেন, তখন ওই কমেন্টস করা কোডগুলোকে রিমুভ করে দেওয়াটাই ভালো। অপটিমাইজেশন বলে একটা কথা আছে না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেখানে কমেন্টস কোডগুলো গার্বেজ কোড হিসেবে সার্চ ইঞ্জিন ট্রিট করে, তার এসইও স্কোর বুঝা যাচ্ছে? আচ্ছা, অথবা স্প্যাম কোড হিসেবে ধরে। আচ্ছা, তাহলে আমরা এই কমেন্টস ট্যাগ ইউজ করব কখন? যখন কোনো কিছু লিখব। কমেন্টস মানে কি? মন্তব্য দেওয়া। আমি আমার মন্তব্য এখানে লিখে রাখছি। ওকে, এটা হচ্ছে মাদার ট্যাগ HTML, যা মধ্যে সকল ট্যাগ থাকবে। আর এই দুইটা ট্যাগের বাইরে মাত্র দুইটা ট্যাগ থাকবে। এই ট্যাগটার বাইরে মাত্র দুইটা ট্যাগ বসতে পারে। একটা হচ্ছে কমেন্টস ট্যাগ, অবভিয়াসলি এই ট্যাগটার ভিতরেও বসতে পারে, বাট এই ডক টাইপ কখনোই HTML ট্যাগের ভিতরে বসবে না। এর লোকেশনই এটা। ইমিডিয়েটলি HTML এর ইমিডিয়েট উপরেই থাকবে ডক টাইপটা। এর কাজ, এটা একটা ইউনিক টাইপের ট্যাগ। এই ধরনের ট্যাগ আর একটাও নেই। এর কাজ কি? এর কাজ হচ্ছে যে আমি এখানে কোন ভার্সনের HTML এর কোড লিখছি, 1 2 3 4 5 না এক্সেট্রা, কোন ভার্সনের HTML কোড আমি করব সেটা এই ডক টাইপ মেনশন করে। ডক টাইপ HTML লেখার অর্থ হচ্ছে আমি এখানে HTML5 ভার্সন কোড লিখছি। ম্যান্ডেটরি না যে এটা লিখতেই হবে, বা যদি আমরা এর কারণ বুঝি যে কেন লিখতে হয় বা লিখলে কি উপকারিতা, তাহলে সবসময়ই লিখি। মনে করেন যে আমি এটা লিখি না, এখানে HTML এর 5 ভার্সন বা আদার্স যে কোনো ভার্সনের কোডে আমি লিখছি, আমার ব্রাউজারও সাপোর্ট করছে। এটা না লিখলেও কিন্তু ব্রাউজার সাপোর্ট করবে। ব্রাউজারের মধ্যে সকল ভার্সনেরই লাইব্রেরি আছে। আমি যখন 1 ভার্সনে আছি, একটা লাইব্রেরি ছিল না, এটা ব্রাউজারের মেমোরিতে আছে, 2 এর জন্য আছে, 3 এর জন্য আছে, 4 এর জন্য আছে, 5 এর জন্য আছে। কোনো ট্যাগ যখন সে ধরছে, ওটা প্রথমে যেহেতু ভার্সন মেনশন করা নেই, 1 এ যাচ্ছে, না পেলে 2 তে যাচ্ছে, না পেলে 3 তে যাচ্ছে, না পেলে 4 এ যাচ্ছে, না পেলে কোথায় 5 এ যাচ্ছে। আলটিমেটলি তো কোথাও না কোথাও পাচ্ছেই এবং এক্সিকিউট করছে। বিষয়টা বোঝা যাচ্ছে? বাট প্রবলেমটা কোথায় হচ্ছে? সবগুলো লাইব্রেরি ঘুরে আসে, বাট এটা যদি ওপেন থাকে মানে কি ডিরেক্ট চলে যাবে কোথায়? 5 এ। বাকি 4টা ভার্সন লাইব্রেরি দেখে সে ঢুকবে প্রতিটা ট্যাগের জন্য, অনেক বেশি কষ্ট হবে না কোড এক্সিকিউশনটা? আমাকে বলা হচ্ছে বা আমি লেভেল 2 তে আছি, আপনাকে বললাম আমি লেভেল 2 তে আছি, বলে চলে গেলাম। কোথায় আছি বলি না, ওনাকে কি আমি বুঝতে হবে না সবগুলো রুমে? সময় তো লাগবে। আমি যদি বলি লেভেল 2 তে আমি 202 রুমে আছি, কিন্তু সহজেই ওখানে চলে যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? এটা আমাকে ভার্সনটা মেনশন করে দিতে হয়। রিমুভারে গেলে দেখবেন বড় একটা ডক ট্যাগ আছে, এর অনেক লিখ, এটা HTML4 এর ডকুমেন্ট ট্যাগ আর এটা HTML5 এর ডকুমেন্ট ট্যাগ। ঠিক আছে, 5 যখন করব এই ডক ট্যাগটা এভাবে লিখব। কোশ্চেন থাকলে বলতে হবে। এই দুটো হচ্ছে আমার মেজর পার্ট HTML এর।
ওকে HTML এর মধ্যেও কিন্তু দুইটা মানে মেইন পার্ট আছে, একটা হচ্ছে হেড সেকশন, একটা হচ্ছে বডি সেকশন। তো আমি HTML কতদিন পড়তে বলেছিলাম এবং আপনারা পড়ে হয়তো এই বিষয়টা কনফার্ম হয়েছে, টোটাল ট্যাগের সংখ্যা 114, তাই না? এখানে ট্যাগ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ট্যাগ। আটটা ট্যাগের মধ্যে এটা তো ডিফল্ট স্ট্রাকচার দেওয়ার জন্য আটটা ট্যাগ। এখানে আমি যদি ধরে নেই আরো তিনটা ট্যাগ, এটা লাইক লিঙ্ক, স্ক্রিপ্ট, স্টাইল, তাহলে আটটা। এটা আমি এখান থেকে বাদ দিই, 8 আর 3 11, লাইক 10। বাকি আমি যদি 114 থেকে 10টা বাদ দিয়ে দিই, হয় 11টা, তাই না? আমি এই ডিপ সহ ধরেছি না, তাহলে হচ্ছে কত? 10টা। তাহলে বাকি 104টা ট্যাগ বডির জন্য, রাইট? 5টা ট্যাগ হেডের মধ্যে মূলত বসে, আর এগুলো কি স্ট্রাকচারাল ট্যাগ, সেটা বোঝা যাচ্ছে। আমি এই যে কমেন্টস, এটাকেও কিন্তু বডির যে কোনো লোকেশনে দিতে পারি। হলো কত? 105টা না? 105টা ট্যাগ আমি বডিতে, মানে ম্যাক্সিমাম ট্যাগ কোথায় বসে? তার মানে বডি আসল জায়গা। আমি যখন ওয়েবসাইটের কোনো স্ট্রাকচার, লেআউট বা কন্টেন্ট যা কিছু দেখি, এই সাদা জায়গা দিয়ে, যে লাইক আমি যে তালা ট্রেনিং এর ওয়েবসাইটটা দেখছি, এই ওয়েবসাইটটা এই যে অংশটা দেখতে পাচ্ছেন না, এখান থেকে শুরু করে আমরা যা দেখছি সবই কিন্তু বডির কোডে। আর এই যে এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ফ্রেম আইকন। যে টেক্সট দেখা যাচ্ছে, এটা হচ্ছে টাইটেল। এর সঙ্গে সিএসএস এর লিংক আছে, এর সঙ্গে জাভাস্ক্রিপ্ট এর লিংক আছে, এটা মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড। এই যে সকল কিছু ট্যাগ দিয়ে করতে হচ্ছে না, লাইক টাইটেল, মেটা, স্টাইল, স্ক্রিপ্ট, লিংক, এগুলো বসবে কোথায়? মানে হেডের জন্য ওই 4-5টা ট্যাগ, আর সবগুলো কার জন্য? তো বুঝতে হবে না, দুটো মেজর পার্ট, হেড একটা পোরশন, বডি একটা। হেডের কাজ রিলেশনাল এন্ড স্ট্যাটাস এক্সিকিউশন, আর বডির কাজ ফুল পেজ ডিসপ্লে। ওকে, বডির ভেতরে যা থাকবে সব পেজ ডিসপ্লের জন্য, আর হেডের মধ্যে যা থাকবে রিলেশনাল এবং স্ট্যাটাস এক্সিকিউশন। স্ট্যাটাস, ওই যে ওটাকে স্ট্যাটাস বার বলে না, স্ট্যাটাসে ফ্রেম আইকন দেওয়া, স্ট্যাটাসে টাইটেল দেওয়া, এইগুলো। তাহলে আমরা HTML এর কিছু কোড লেখা শিখি। আমরা এই যে পেজটা, এই পেজটাকে যদি এখন রান করাই,
দেখেন ডে 1 এর মধ্যে এই HTML ফাইলটা ডাবল ক্লিক করলেই তো রান হয়ে যাবে, তাই না? কিন্তু রান হয়ে গেছে। আমি ডাবল ক্লিক করলেই পারি, অথবা এই ফাইলটার উপরে রাইট ক্লিক করে ওপেন উইথ এনি ব্রাউজার, রাইট? যে কোনো একটা ব্রাউজারে দিয়ে দিলে এটা রান হয়ে গেল। এই যে মাঝখানটাতে কি লেখা আছে, বডিতে টু ডু রাইট কন্টেন্ট লেখা আছে না, সেটা চলে আসে। আচ্ছা, সো প্রথমে আমরা আজকে একটু স্ট্যাটাস নিয়ে কাজ করব। দেখেন এদিক দিয়ে দেখা যাচ্ছে যে ফাইলের পাথটা কোথায় আছে, বাট আমি যদি এই টাইটেলের মধ্যে কিছু একটা লিখি, লাইক হোম, হ্যাঁ, হোম লিখে যদি আমরা ব্রাউজারে গিয়ে এই রিলোড বাটনটা প্রেস করি, এখানে চলে আসলো কি হোম, তাই না? আমি টাইটেলের মধ্যে যা লিখলাম সেটা কিন্তু চলে আসছে হোম আকারে। আর এই যে বক্সটা দেখছেন, এটা কিন্তু ফেভ আইকনের জন্য। ছোট যে আইকনটা আমরা এটা কিন্তু এই কনসেপ্টটা বেশি দিন আসে না, 2010-11 এর দিকে এসেছে। এর আগে কিন্তু ওই বক্সটার ওই জায়গায় ফাঁকাই থাকতো। এখন সাইট লোগোটাই মূলত ওখানে দিয়ে দেওয়া হয়। ওকে, তো আমরা ফেভ আইকন, এটা ICO টাইপের একটা ইমেজ হয় এবং সাইজটা খুব ছোট হয়, 16x16, ম্যাক্সিমাম 32x32, রাইট? 16x16 বলতে 16 পিক্সেল উইথ 16 পিক্সেল হাইট। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা যদি আমাদের হাতে যদি কোনো ইমেজ থাকে, তাহলে আমি যে কোনো মানে কিছু ওয়েবসাইট আছে যার মাধ্যমে ফেভ আইকন জেনারেট করে নিয়ে আসতে পারি। ফেভ আইকন জেনারেটর ওয়েবসাইট আছে। কারো প্রবলেম হচ্ছে রান করতে ফাইল? তো আমি গুগলে যাই, গুগলে গিয়ে আমি একটা ফেভ আইকন জেনারেট করার চেষ্টা করি। জেনারেট ফেভ আইকন, FAVICON। ওকে, এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা, আমি ফেভ আইকন জেনারেটর এই ওয়েবসাইটটাতেই যাচ্ছি। ওকে, আমি ওয়েবসাইটটাতে এসেছি। এখন ব্রাউজ করে আমি যে কোনো ইমেজটাকে দেখিয়ে দিব। যে কোনো একটা ইমেজ, যে লাইক আমি মুশফিকুর রহিমের এই ইমেজটাই দিচ্ছি, ঠিক আছে? এই ইমেজটাই আমি তুলে দিচ্ছি। এবার বলছি ক্রিয়েট ফেভ আইকন, আমাকে তৈরি করে দেবে, রাইট? ফেভ আইকনটা তৈরি করে দেবে। তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমাকে বলছে ডাউনলোড দ্য জেনারেটেড ফেভ আইকন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। এই যে favicon.ico একটা ভার্সনের ফাইল আমাকে দিয়েছে। আমি ডাউনলোড করে এটাকে রাখবো কোথায়? ওয়ার্কের মধ্যে। TTPSP জানুয়ারি 14 ডে 1 এর মধ্যে এটাকে রেখে দিলাম। দেখেন আমার ডে 1 এর মধ্যে কি HTML ফাইলটা আছে এবং আমার আইকন ফাইলটাও আছে। দেখেন না, ছোট্ট একটা ইমেজ যার সাইজ 1.12 কিলোবাইট এবং ডাইমেনশন কত? 16x16। আচ্ছা, ওই সাইটটাতে আবার আমরা ব্যাক করি। সাইটটাতে ব্যাক করলে দেখতে পাবো যে লিঙ্ক আকারে কিভাবে এটাকে আমাদের সাইটে নিয়ে আসতে হবে সেই কোডও সে কিন্তু দিয়ে দিয়েছে। সো লিঙ্ক HTML এর অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ট্যাগ, যার মাধ্যমে আমি একটা ফেভ আইকনের সঙ্গে আমার স্ট্যাটাসকে রিলেট করে দিতে পারি একটা ডকুমেন্টে। তো এই উপরের লাইনের কোডটা আমি যদি কপি করে নেই, এই লাইনের কোডটা কপি করে এনে আমরা যদি টাইটেলের নিচে পেস্ট করে দেই, উপরের লাইনের কোডটা কপি করে এনে আমি টাইটেলের নিচে পেস্ট করে দিয়েছি। দেখেন এই যে, আর এই স্ল্যাশটা উঠিয়ে দিব। সবাই একটু খেয়াল করেন, এই যে স্ল্যাশটা দেখতে পাচ্ছেন ফেভ আইকনের পাশে, এটা ওয়েবে লাইভ যদি থাকে তাহলে স্ল্যাশ দিতে হয়, আর লোকাল যদি থাকে স্ল্যাশের দরকার পড়ে না। ওকে, আমি সেভ করে দিচ্ছি। ফাইলটা সেভ করার পর যদি এবার আমরা রিলোড দেই আমাদের হোমের এখানে, ঠিক চলে আসছে না মুশফিকুর রহিমের ছোট্ট ইমেজে, এটা ফেভ আইকন আকারে চলে আসে, তাই না? তো আমরা, হ্যাঁ হচ্ছে না? আরো একটা বিষয় দেখি যে
এটা ডিসঅ্যাডভান্টেজ নেটবিনসের আছে যে আমি আমার কাছে অভ্র থাকলেও আমি বাংলা টাইপ করতে পারি না, রাইট? আমার নেটবিনসে বাংলা সাপোর্ট করে না, ড্রিমওয়েভার কিন্তু বাংলা সাপোর্ট করে। আমার কাছে অভ্র আছে, আমি যদি অভ্র বলি, আমি অভ্র দিয়ে এখানে যদি লেখার চেষ্টা করি, দেখেন বক্স চলে আসলে, তাই না? আমি আমার লিখতে চাচ্ছি বাট আমার লেখাটা হলো না। বক্স চলে আসছে, রাইট? বাংলা সাপোর্ট করছে না, তার মানে এই নেটবিনসটা বাংলা ফন্ট সাপোর্ট করে না। অপশনস থেকে ঘাটাঘাটি করে সাপোর্ট করানো যায়, ওকে। বাট আমি এখন যে ট্যাগটা বোঝানোর চেষ্টা করছি সেটার নাম হচ্ছে মেটা। আমি লিঙ্ক ট্যাগটাতে আবার ফেরত আসবো। লিঙ্ক ট্যাগটা যে কাজটা করলো, যে এখানে যে তিনটে অ্যাট্রিবিউট আছে, এটা একটু কথা বলি। রিলেশন, আমি কার সঙ্গে রিলেশন করছি? একটা শর্টকাট আইকনের সঙ্গে। সো ভ্যালুটা কি? শর্টকাট স্পেস আইকন। কোন আইকনটা? favicon.ico। ম্যান্ডেটরি না, নাও করতে পারে, লাইভেও কাজ করবে, লোকালে নাও করতে পারে। তো favicon এই ফাইলটার নাম যে কোনো কিছুই হতে পারে, বাট নর্মালি এটা favicon নামেই পরিচিত, ওকে। আর যে ইমেজের টাইপ সেটা কিন্তু এখানে বলে দিতে হবে, image/x icon, ওকে। সো এই তিনটে অ্যাট্রিবিউটের যে কোনো একটা মিস করলেই কিন্তু আইকনটা আর আসবে না। তো যখনই আমরা কোনো favicon দিব এভাবেই লিখব, ওকে। আইকন ছাড়া কোনো ছবি হবে না, মানে ইমেজ আপনি যে কোনো ভাবে ক্রিয়েট করতে পারেন, তার এক্সটেনশন হতে হবে আইসিও। নাম যে কোনো কিছুই হতে পারে, এক্সটেনশন হতে হবে আইসিও, ঠিক আছে? ম্যান্ডেটরি। আচ্ছা, এবার মেটা নিয়ে কথা বলছি। না, ডিফল্ট যে মেটাটা আছে এর কাজটা কি? এই ডকুমেন্টের মধ্যে আমি যে কোনো ধরনের ক্যারেক্টার সেট, কোন ধরনের ক্যারেক্টার সেট আমি ইউজ করব সেটা ডিক্লারেশন। যে আমি ডিক্লেয়ার করছি যে এখানে আমি সকল ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টার সেট সাপোর্ট করব। সকল ল্যাঙ্গুয়েজ কিভাবে আমি বুঝতে পারছি? UTF-8, এটা অল ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড ক্যারেক্টার সেট। যখনই ক্যারেক্টার সেট লেখা থাকবে UTF-8, তার মানে এখানে সকল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। স্পেসিফিক ক্যারেক্টার সেটও দেওয়া যায়, যে লাইক আমি ISO কিছু একটা নাম্বার দিলে, এবং আমি ওয়েবে যদি সার্চ দেই যে ল্যাঙ্গুয়েজ ইংলিশের জন্য ক্যারেক্টার সেট কি, পেয়ে যাব। ওটা বসিয়ে দিলে এই ডকুমেন্ট শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই সাপোর্ট করবে। বা আমি যদি এই মেটাটা টোটাল তুলে দেই, সে এই ডকুমেন্ট শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই সাপোর্ট করবে। বাট যদি আমার এই লাইনটা থাকে এবং লেখা থাকে UTF-8, সেক্ষেত্রে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এবং যে কোনো ল্যাঙ্গুয়েজেই সাপোর্ট করবে। তো আমি যদি এখানে বাংলা লিখি, যে লাইক বাংলাদেশ লিখেছি, ফাইলটা যদি সেভ করি এবং লোড দেই, বাংলাদেশ পাচ্ছি। এডিটর সাপোর্ট করছে না, বাট আমার ব্রাউজার এটা রান করাচ্ছে। তো শুধু এখানে না, আমি টাইটেলেও দিতে পারি, তাই না? তো আমি টাইটেলেও লিখতে পারি যে কোনো জায়গায়। এখন আমি মাল্টি ল্যাঙ্গুয়েজ ওই লাইনটার জন্য, রাইট? মেটার মানে আমি যখন নেটবিনস দিয়ে একটা ফাইল জেনারেট করব, মেটার ওই লাইনটা চলে আসে, আমাদের লিখতেও হয় না। ড্রিমওয়েভারে ওইটা আসে না, পরবর্তীতে ওইটা লিখে নিতে হয়, বাট নেটবিনসে এটা কিন্তু চলে আসে, আমাদের লিখতেও হয় না। সো ওই লাইনটা আমরা মুছবো না। যদি মাল্টি ল্যাঙ্গুয়েজ করতে চাই, অবশ্যই এই লাইনটা রাখতে হবে। যদি কোনো কারণে আমরা এটাকে মিশে দেই, তাহলে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজই সাপোর্ট করবে, বাংলাটা সাপোর্ট করবে না। এটা ক্যাশে গেছে। আমি যদি ডিফারেন্ট ব্রাউজারে যাই, মেটা লিখি নাই, অবস্থা বুঝতে পারছেন? ইজি আসছে, বোঝা যাচ্ছে? তার মানে ওই লাইনটা ম্যান্ডেটরি যদি আমি মাল্টি ল্যাঙ্গুয়েজের কোনো কিছু করতে চাই, অথবা আমি বাংলা ল্যাঙ্গুয়েজেরই কিছু করতে চাই। আচ্ছা, তো ছোট ছোট বিষয় আমরা শিখছি। তো আমরা হেড সেকশনে আবার ফেরত আসবো। বডি সেকশনে একটা এই ডিভ ট্যাগটাও আমরা পরেই শিখবো। ডিভ হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্যাগ, রাইট? এটা বডির পরে এর অবস্থান ধরা হয়, যে বডি 105টা ট্যাগ চাইল্ড আকারে নিতে পারে, ডিভ 104টা ট্যাগ
চাইল্ড আকারে নিতে পারে, রাইট? মানে বডির পরে যদি কোনো ট্যাগ ধরা হয় তাহলে ডিভকে ধরা হয়। এটা ডিফল্ট বিহেভিয়ার নেই, একে কন্ট্রোল করা হয় সিএসএস দিয়ে, এবং এটা লেআউটের সবচেয়ে বড় ট্যাগ। আমরা যে লেআউট বলছি না, স্ট্রাকচার, কাঠামো, সেই কাঠামো তৈরি করার জন্য সবচেয়ে বড় ট্যাগের নাম হচ্ছে ডিভ। এখন সবকিছুর আগে আমরা যখন কোনো ওয়েবসাইট বানাবো আমাদের তো কাঠামোটা তৈরি করতে হবে, তারপর তো আদার্স। সো কাঠামোটাকে লেআউট বলা হয়, আর HTML5 এর লেআউট ট্যাগ হচ্ছে div। আওয়াজটা কোথা থেকে আসছে? টেবিল, সেকশন, aside, name, footer, header। সেকশনের পরে থাকবে কি? নেমটার পরে থাকবে এসাইডটা, ঠিক আছে? তো কি কি ট্যাগ আছে? div, টেবিল, সেকশন, হেডার, নেভিগেশন, এসাইড, ফুটার। এই সাতটা হচ্ছে HTML5 এর লেআউট ট্যাগ। ওকে, এই ট্যাগগুলোর মধ্যে টেবিল ছাড়া বাকি 6টা ট্যাগই সিএসএস ছাড়া কিছুই না। সিএসএস ছাড়া এদের যে কিছুই করা যাবে না, নরমাল স্প্যান বললাম না, ওই টাইপের। ওকে, টেবিলকে সিএসএস ছাড়াও একটু লেআউট স্ট্রাকচারের দিকে নেওয়া সম্ভব, ফিক্স লেআউটের দিকে যাওয়া যায় যদি এটা কমপ্লেক্স হয়। আর লেআউট গুলো টেবিল দিয়ে নরমালি হয় না। ওকে, লেআউট টেবিল দিয়ে হয় না, যদিও অনেক পুরনো ট্যাগ টেবিল HTML ভার্সন 2 থেকেই আসে, রাইট? সো 4 এও খুব স্ট্রংলি আছে, এবং 2006-7 পর্যন্ত CSS2 যখন স্ট্রং হয়েছে তারপর থেকে ডিপ বেস লেআউট আসে। তার আগ পর্যন্ত লেআউট গুলো কিন্তু টেবিল দিয়েই করা হয়, রাইট? এখনো কিছু কিছু ওয়েবসাইট দেখবেন যে যার লেআউট টেবিল দিয়ে করা, টেবিল লেআউটটা ফিক্স লেআউট বলা হয়, এবং এটা কমপ্লেক্স লেআউট বলা হয়। এখানে মানে সিএসএস এর থ্রুতে খুব সহজে কন্ট্রোল করা যায় না। এর কিছু লিমিটেশনও আছে, বাট তারপরেও টেবিল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা HTML ট্যাগ। যে কোনো জায়গায় লাগতে পারে, শুধু লেআউট স্ট্রাকচারের জন্য না, ইনার স্ট্রাকচারের জন্য। একটা বড় লেআউটের মধ্যে ছোট জায়গাতে স্ট্রাকচার করব, সেখানেও টেবিলটার প্রয়োজন হতে পারে। তো আমরা ফার্স্ট টেবিল ট্যাগের একটা ইউজ দিয়ে শেষ করব। আমরা সিম্পলি যেটা বানানোর চেষ্টা করব সেটা হচ্ছে এরকম একটা কিছু, এটা আমি সব জায়গায় শুরুতে যেটা করি। বেসিক্যালি এই ধরনের স্ট্রাকচারটায় ম্যাক্সিমাম সাইজের একদম কাছাকাছি 70% দেখবেন যেন এরকম হোম পেজ দেখতে, হয়তো বা লেফট সাইড আছে নেই, অথবা কারো রাইট সাইড নেই, বাট এরকমই লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, এই টাইপেরই হয়। তো আমি টেবিলের কনসেপ্টটা খুব দ্রুত বোঝানোর জন্য আমি এদিকে একটু দেখার চেষ্টা করব। এই জায়গাটাকে, ওয়েবের এই জায়গাটাকে বলা হয় লোগো পজিশন, এটা আমার ব্যানার, এটাকে বলা হয় মেনু, এটা আমার লেফট, এটা আমার কন্টেন্ট, রাইট, আর এটাকে বলা হয় তাই না? পজিশনগুলোর নাম আমি বললাম। সো এরকম একটা কিছু যদি দাঁড় করাতে চাই তাহলে আমার টেবিল দিয়ে আমি করবো। আর টেবিল কাকে বলে? যার পায়া আছে, হ্যাঁ, রো আর কলামের সমষ্টিকে বলে।
তাই না? রো আর কলামের সমষ্টিকে টেবিল বলা হয়। তো এখানে কয়টা রো আছে? চারটা রো আছে। আর কলাম ম্যাক্সিমাম তিনটা। হ্যাঁ, অনেক কলাম আছে, ম্যাক্সিমাম 6টা আছে, মানে একই রোতে ম্যাক্সিমাম 3টা কলাম আছে, এইটা ধরে রো হিসেবে বলতে হবে। হ্যাঁ, তো ম্যাক্সিমাম 3টা আছে। সো আমি একটা টেবিল ট্যাগ নিচ্ছি। হ্যালো, আমি ল্যাপটপে আছি, আপনাদের যেখানে ক্লাস হয়, ল্যাপটপ, কম্পিউটার ল্যাপটপ। দেখেন আমি কোড লেখার সময় কি হেল্প চলে আসছে না? এন্টার দিচ্ছি, তারপরে একটা টেবিল কমপ্লিট হয় 3টা ট্যাগের মাধ্যমে। টেবিল টিআর, টেবিল রো, আর টিডি, টেবিল কলাম। টেবিল যার মধ্যে একটা রো আর একটা কলাম আছে। এখন যে টেবিলটা হয়েছে সেটা হচ্ছে একটা রো আর একটা কলামের। সো ফাইলটা সেভ করে যদি আমি এটাকে রান করাই, কোনো কিছু আসলো? কিছুই নেই, ভেতরে বস। ঠিক আছে, কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। এটাকে একটু ভিজিবল করি। ভিজিবল করার জন্য অ্যাট্রিবিউট সেট করি। বর্ডার 1, ছোট্ট একটা সেল মতো এসেছে, তাই না? এখন এই সেলটাকে একটু মাঝামাঝি নেই, কর্নারে পড়ে আছে। অ্যালাইন সেন্টার, মাঝামাঝি আসলো, রাইট? একটা উইডথ দিয়ে দেই, তাই না? একটা ওয়েবের উইডথ হয়। সো ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড উইডথ এখন হচ্ছে 980 ফর ইউএস মার্কেট, 960 ফর ইউকে মার্কেট। ওকে, 980 ইউএস মার্কেটের স্ট্যান্ডার্ড আর 960 ইউকে, ইউএস আর ইউকে, রাইট? দুইটা মার্কেট ধরা হয়। ইউকে মার্কেট যেটা ইউরোপিয়ান কান্ট্রিগুলো 960-তে ধরা হয় ফিক্সড উইথ, আর 980-তে ধরা হয় ইউএস মার্কেটকে। আমরা ম্যাক্সিমাম কাজ করি 980-তে, ইউএস মার্কেটের কাজগুলো করে থাকি। তো এখন দেখেন একটা উইথ, একটা সেভ দেই, উইথ চলে আসছে না? তো উইথ কিন্তু এখানে সেট হয়েছে। তো এবার আমার কাজটা কি হবে? একটা রো একটাই কলাম তো, তাই না? আমি যদি এখানে 1 দেই তাহলে দেখতে পাবো একটা রো একটা কলাম, ভ্যালু দেই, একটা রো একটাই তো কলাম এখানে, রাইট? তো আমি কয়টা রো তৈরি করব? 4টা। তাহলে এটা যদি আরো 3 বার পেস্ট করে দেই, তো আরো 3 বার পেস্ট করাতে কি হলো? 4টা রো হলো। বোঝা যাচ্ছে? 4টা রো হলো। এখন কোন রোতে কতগুলো করে কলাম আছে সেটা আমাকে সেট করতে হবে। প্রথম যে রোটা, এখানে কলাম আছে কয়টা? প্রথম রোটাতে কলাম আছে 2টা, লোগো আর ব্যানার, তাই না? তাহলে ওখানে টিডি বসবে কয়টা? 2টা। আচ্ছা, দ্বিতীয় রোটাতে একটাই রো, একটাই কলাম, বাট তৃতীয় যে রোটা আছে সেখানে কলাম কয়টা আছে? 3টা। আর 4 নাম্বার রোতে একটা। সো এবার একটু আমরা সেভ দিয়ে দেখি, এই অবস্থা, তাই না? বোঝা যাচ্ছে না, হিজিবিজি অবস্থা। তো আমি এই পজিশনগুলোর নাম বলে দিই। লাইক ফার্স্ট রো এর যে ফার্স্ট যে কলাম, এটার নাম হচ্ছে লোগো, এরপরেরটা হচ্ছে ব্যানার, মেনু, এটা কি আমার লেফট, কন্টেন্ট, রাইট, আর নিচেরটা। তো পজিশনগুলোর নাম সেট হয়ে গেল, তাই না? আমরা এখন নাম ধরে রাখতে পারবো, এর নাম এইটা, ওর নাম সেইটা। ওটা একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমরা যে চেয়েছিলাম তার ধারে কাছেও কিন্তু যায় নাই। এই যে এই জায়গাটা গ্যাপ পড়ে আছে, নিচের মেনুর এই বরাবর জায়গাটা গ্যাপ পড়ে আছে, ফুটারের এই বরাবর জায়গাটা গ্যাপ পড়ে আছে। এটা হচ্ছে টেবিলের একটা লিমিটেশনের কারণে হয়েছে। টেবিল
যে রোটাতে ম্যাক্সিমাম কলাম থাকে পুরো টেবিলটাকে ভার্টিক্যালি ততগুলো স্লাইসে ভাগ করে ফেলে। সে এক্সপেক্ট করে প্রত্যেকটা রোতে যেন সমান সংখ্যক কলাম থাকে, ঠিক আছে? তার এক্সপেকটেশন হচ্ছে যে সবগুলো রোতে সমান কলাম থাকবে, আদারওয়াইজ টেবিল হবে না। বাট আমার তো সবগুলো রোতে সমান কলাম করলে লেআউট হবে না, তাই না? তো তাকে মার্জ করারও সিস্টেম আমাদের হাতে আছে। দেখা যাবে একটা বা দুইটা, বাট তাকে আমি বোঝাবো যে না সমানই আছে, তাকে আমাদের বুঝিয়ে দিতে হবে যে সমানই আছে। তো এর জন্য একটা অ্যাট্রিবিউট আছে যে আমি একটা কলামকে ভিজিবলি একটা, বা তার কাছে বোঝাবো যে একের অধিক, তাহলেই তো হবে, তাই না? তো আমি ব্যানারকে যদি বলি যে না তুমি দুইটা, সে বুঝবে দুইটা, আউটপুট দুইটার মতোই করে দেবে, বাট আমার টিডি থাকবে কয়টা? একটাই। ওকে, সো অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে এরকম কলাম স্প্যান। হ্যাঁ, COLSPAN। এখানে ভ্যালু কি? 2, তার মানে উপরে একটা আর দুইটা, টোটাল হলো কয়টা? 3টা। বাট ব্যানারটা দুইজনের সমান হবে যেহেতু ওকে কলাম স্প্যান 2 দেওয়া হয়েছে। মেনুর ক্ষেত্রে কি করব তাহলে? আমি কলাম স্প্যান আমাকে ইউজ করতে হবে মার্জ, ফুটারে বেলাও তাই কলাম স্প্যান। এবার তো হলো, আমি যা করতে যাচ্ছিলাম সেটা হয়েছে, বাট লেআউটের সাইজ হয় না আর কি। এখন উইথ আর হাইট আমাকে সেট করতে হবে। সেকেন্ড লিমিটেশন আমি বলছি, ফার্স্ট লিমিটেশন তো গেল, সেকেন্ড লিমিটেশন হচ্ছে যে ভার্টিক্যালি যে কলাম উইথ এটা সমান হতে হবে একই টেবিলের মধ্যে। তার রুলস যে আমার ভার্টিক্যাল বরাবর যতগুলো কলাম আছে সবগুলোর উইথ কি সমান হবে। তার মানে আমি যদি লোগোকে ছোট করি, লেফট ছোট হয়ে যাবে, এখান থেকে বাঁচার উপায় নেই। আমি লোগো ছোট করলে লেফট ছোট হয়ে যাবে, তার মানে লোগো আর লেফট সমান থাকতে হবে একই টেবিলের মধ্যে। বাট আমার ডিজাইনে লোগো আর লেফট তো সমান নাও হতে পারে, তাই না? টেবিল দিয়ে এটা ওভারকাম করা কঠিন, এই জন্য কি CSS div এগুলোর প্রয়োজন পড়ে, রাইট? বাট ওইটা আমরা একটু দেখি। যে আরেকটা জিনিস আছে যে আমি যদি লোগোর হাইটটা বাড়াই, হাইটটা যদি আমি লোগোর বাড়াই তাহলে ব্যানারের হাইটও বেড়ে যাবে, তার মানে ভার্টিক্যাল লিমিটেশন। তো একই কলামে মানে একই রোতে দুটো ডিফারেন্ট উইথ মানে ডিফারেন্ট হাইট হতে পারবে না, এটা টেবিলের লিমিটেশন। যে একই রোতে দুইটা ডিফারেন্ট হাইট হতে পারবে না। তো আমি লোগোর হাইটটা যদি একটু বাড়াই, মনে করেন যে লোগো আমি হাইট বলছি 150 পিক্সেল, এটা হচ্ছে আমার লোগো 150 পিক্সেল। দেখেন ব্যানারের হাইট কি সেম না, বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি যদি লোগোর উইথটা কমাই, আমি উইথ বলছি 150 পিক্সেল, লোগোর উইথ কমেছে লেফট, তার উইথটাও কমে গেছে, সমানে সমান, তাই না? এটা তার লিমিটেশন। এবার আমি মেনুতে কিছুটা হাইট দিব, এর তো উইথের নেই, মেনুতে হাইট বলছি 40 পিক্সেল, তার মানে আমি আস্তে আস্তে করে আমি শেপের দিকে যাচ্ছি, এটা আমার মেনু হল। এরপর আমি হাইট দিব কোথায়? ফুটারে। ফুটারে হাইট দিব লাইক 60 পিক্সেল। এই যে তিনটা জায়গা, এই তিনটা জায়গায় ফিক্স থাকে, আর মাঝের যে জায়গাটা, এই জায়গাটা ডাটার উপর বেস করে ছোট হয় বড় হয়, রাইট? আমার ডাটা যদি অনেক বড় হয়, অনেক বেশি থাকে, তাহলে বিশাল হয় না? বাট বিশাল হলেও কি আমার লোগো কি বড় হয়? ফুটার কি বড় হয়? মানে এই মাঝের জায়গাটা থাকে ভেরিয়েবল, কন্টেন্টের উপর বেস করে। CSS দিয়ে অটো হাইট দেওয়া যায়, বাট এটা তো টেবিল, আমাকে ফিক্সড হাইটই দিতে হবে। তো ফিক্সড হাইট আমি যদি দিতে চাই, যদি এখানে অটো করতে চাই তাহলে একটা এরর করতে হবে আমাকে। আমি যদি এখানে এরকম রাখি, ফিক্সড করতে চাই, যে লাইক আমি যদি টেবিলের মধ্যে হাইট লিখি এবং আমি যদি বলি 900, তাহলে টেবিলে 900, টোটাল টেবিলে 900, লোগো ব্যানারে কত গেছে? 150, মেনুতে কত গেছে?
40 আর ফুটারে গেছে 60, তার মানে 60 40 100 আর 150 250 গেছে। আর বাকিটা কোথায় আসবে? 650 আসবে কোথায়? কন্টেন্টে 650 চলে আসে, তাই না? বাকিটুকু কোথায় বসে গেছে? বাট হ্যাঁ, কন্টেন্টে। বাট এই যে দেখেন একটা রেড আন্ডারলাইন চলে আসে না, তার মানে আমি একটা এরর করেছি। টেবিলে হাইট যে অ্যাট্রিবিউটটা এটা অ্যালাউড না, করেছিল বাট 5 এ নেই। আমাকে এখান থেকেই বলে দিচ্ছে যে HTML এরর করেছেন। সো এই হাইটটা আপনি দেবেন কোথায়? ওই পার্টিকুলার রো এর যে কোনো একটা টিডিতে, এবং এখানে আপনি ক্যালকুলেট করে বসিয়ে দেবেন যে লাইক 650। তাহলে কত হবে? 900 না? আমি যদি 900 হাইট করতে চাই, বুঝা যাচ্ছে? এবার রাইটটাকে যদি আমি একটু ছোট করে দেই, আমি যা করতে চাচ্ছিলাম কাছাকাছি হয়েছে না? হ্যাঁ, খুব সহজেই আমরা কিন্তু ওই ছক ধরে ধরে বসে করে ফেললাম। তো ভিডিওতে এটা আছে, আমরা একবার সবাই দেখে নিজে থেকে করার চেষ্টা করব, রাইট? যদি একটু ডিফারেন্টও করতে চাই, ডিফারেন্টও করব। HTML জাস্ট শুরু আমরা করলাম আজকে। শুরুতে অনেক কথাবার্তা বলেছি টেকনোলজি নিয়ে, কিছু সময় আমাদের চলে গেছে। সো নেক্সট ক্লাসে হয়তো আমরা ফুল সুইংয়ে যাবো এবং বেসিক HTMLটা ওই ক্লাসেই শেষ হয়ে যাবে। হয়তো কিছু কিছু HTML5 ট্যাগও আমরা দেখে ফেলবো। তো নেক্সট শুক্রবারে হোপফুল আমাদের আরও এগিয়ে যাব আর কি। হ্যাঁ, সো উইকলি 2টা ক্লাস হলেও প্রাথমিকভাবে একটু কম প্রেশার থাকলেও কিন্তু পরবর্তীতে প্রেশার বিল্ড আপ হতে থাকবে। সো প্র্যাকটিস টাইম বের করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে রেগুলার। অ্যাসাইনমেন্টটাও করতে হবে। একটা ছোটো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, ওটা যারা যারা করেছেন সবাই জমা দিয়ে দেন। মেইল করে দেন আমাকে আজকে। আমাদের তালা ট্রেনিং গ্রুপ আছে, ওখানে সবাই জয়েন করুন, ওভারঅল সবার জন্য। বাট আপনারা ওখানে যখন কোনো কিছু আপলোড করবেন, আপনাদের ব্যাচটা হচ্ছে জানুয়ারি 14 ব্যাচ, ওটা মেনশন করে দেবেন, তাহলেই হবে। আর ওখানকার ডেটাগুলো ইনফ্যাক্ট যারা ওখানকার গ্রুপ মেম্বার, ম্যাক্সিমাম হয়তো স্টুডেন্ট অথবা যারা হয়তো তালা ট্রেনিংকে পছন্দ করে, ফিউচারে তারা ক্লাস করবে, কন্টেন্টগুলো পেলেও সমস্যা নেই। অনেক লাইক করা তো আমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য যদি একটা করে গ্রুপ করা হয়, তাহলে আমাদের আলোচনাগুলো নিজেদের আলোচনা করা হয়ে গেল, প্লাস আপনার কাছে। ঠিক আছে, আমরা তাহলে ওইটা করার চেষ্টা করব, আলাদা করে আমরা ব্যাচ করে আপনাকে যদি অ্যাডমিন করে দিই তাহলে সেটা বাট আপনারা সবাই তালা ট্রেনিং এর ওই গ্রুপটাতে জয়েন করবেন। সবাই একটা ফ্যান পেজ আছে, একটা গ্রুপ আছে, দুইটাতেই জয়েন করবেন সবাই। ওখান থেকে নোটিশ আমরা দিই আর কি। ওকে, আমাকে ইমেল করে দেবেন আজকের মধ্যেই। ইমেল করে চেষ্টা করব, আমার পার্সোনালটাতে করবেন, আমার পার্সোনালটাতে, আমার সঙ্গে মানে কোর্স রিলেটেড সব কিছু। আচ্ছা, কোর্স রিলেটেড সব কিছু অবশ্যই সাবজেক্টে মেনশন থাকবে জানুয়ারি 14 ব্যাচ। ওকে, তো প্যারালাল 3টা ব্যাচ চলছে, সেপ্টেম্বর, নভেম্বর অ্যান্ড 14 জানুয়ারি। সো আমাকে বুঝতে হবে যে কারা। হ্যাঁ, আচ্ছা, আমি তো ছবি দেখে চিনতে পারি নাই। আমাকে পেন ড্রাইভ দেবেন, আমি ভিডিওটা, কোডটা, নেটবিনসটা দিয়ে দিচ্ছি। আমি একটাতে দিচ্ছি, শেয়ার করে দেন। হ্যাঁ, ইমেল করে দেবেন। আচ্ছা, আসলে ইয়াতে কম্পিউটারে কিছু ভাইরাস আছে, আমরা কোন কম্পিউটার? এরকম রিসাইকেল বিন একটা ইয়ে আছে, এটা কি রিসাইকেল এই মেশিনগুলোতে, আপনাদের মেশিনগুলোতে ভাইরাস আছে? থাকতেই পারে, এটা তো ল্যাব, তাই না? হাজারো পেন ড্রাইভ ঢুকে আমাদের স্টুডেন্টরা ক্লাস করে। হ্যাঁ হ্যাঁ, আমার মেশিনে ভাইরাস আছে, কারণ যদিও ইয়ে আছে, অ্যান্টিভাইরাস দেওয়া আছে, বাট এত বেশি পেন ড্রাইভ ঢুকে যে মানে
মনে হয় না যে এটা এখনো সিকিউর আছে। ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটিটা দেওয়া আছে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আপনি বললেন যে ওয়েব আইকন, এটাতে আইসিও